আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের গেস্ট স্পিকার হিসাবে প্রফেসর ডাক্তার এমডি রেদওয়ানুর রহমান, হেড অফ রিসার্চ, ইউনিভার্সাল মেডিকেল কলেজ রিসার্চ সেন্টার। আমাদের সাথে আরো উপস্থিত আছেন ডাক্তার আলিয়া নাহিদ, হেড অফ দ্য ইনিশিয়েটিভ ফর নন কমিউনিকেবল ডিজিজ ICDDRB। আপা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে। স্যার, আমরা মূলত স্যার আজকে যে আলোচনাটি করতে চাই যে এনসিডির সাথে নিউট্রিশনের যে রিলেশনশিপ, সেটি পার্সপেক্টিভ থেকে আমরা এই আলোচনাটি আজকে করব এবং পলিসি পার্সপেক্টিভ থেকে আলোচনাগুলো করা। আমরা জানি যে প্রথমে যখন এনসিডির ইনক্লুড হলো এসডিজিতে, সেই ইনক্লুশনের সময় আমরা নন কমিউনিকেবল ডিজিজের 4টি ডিজিজ নিয়ে কথা বলছিলাম। মূলত আপনার ডায়াবেটিক্স, হাইপারটেনশন, ক্যান্সার এবং সিওপিডি। রিসেন্টলি আমরা জানি যে 4x4 অ্যাকশন প্ল্যানে নিয়ে আসা হয়েছিল। তার পরবর্তীতে মেন্টাল হেলথকেও এনসিডির সাথে ইনক্লুড করে 5x5 অ্যাকশন পয়েন্টে নিয়ে এসে আলোচনা এবং সমস্ত অ্যাক্টিভিটিস গুলো চলছিল। এই মাসেই একটা WHO হেডকোয়ার্টারে এবং UNNCD যেটা GCM থেকে তারা একটি পেপার পাবলিশ করেছে এবং তারা বলছে যে এনসিডি কে আর এনসিডি না, এনসিডি কে এখন NCDI বলা, যে নন কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড ইনজুরি। তো এই পার্সপেক্টিভটি একটা বড় চেঞ্জ। আমি বলবো যে এনসিডি ক্ষেত্রে ইনজুরিকে এখন ইনক্লুড করে একটা WHO থেকে এবং UNDP থেকে ইনজুরিকে ইনক্লুসিভ ওয়েতে চিন্তা করা হচ্ছে। আমাদের দেশের জন্য এটি হয়তো একটা বড় ইস্যু, কারণ ইনজুরিতে আমাদের দেশে অনেক মানুষ মারা যায়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে, ড্রাউনিং এ, অন্যান্য ক্ষেত্রে। তো আজকের আলোচনাটি আমরা এই এনসিডির সাথে নিউট্রিশনের যে ইস্যুটি সেটি নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা জানেন যে কোভিডের সময় অনেক মানুষ মারা যাচ্ছে এবং ICDDRB রিসেন্টলি যে স্টাডিটি করেছে সেটি আমরা দেখেছি যে স্লাম এলাকায় মানুষের মধ্যে কোভিডের ইনফেকশনটি কম। এখন প্রশ্ন থেকে যাচ্ছে যে স্লামের মানুষদের ভিতরে নিউট্রিশন স্ট্যাটাসটি খারাপ বলে আমরা জানি, আন্ডার নিউট্রিশনটা অনেক খারাপ অবস্থায় আছে। তাদের ফুডের ক্ষেত্রেও তাদের একটা লিমিটেশন আছে, তারা সেভাবে নিউট্রিশিয়াস ফুড খেতে পারে না। কিন্তু কোভিড কেন তারপরও সেখানে কম, এই প্রশ্নটি থেকে যাচ্ছে। তো আমি প্রথমে আলোচনাতেই আমি রেদওয়ান স্যারকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। স্যার, আপনি তো বাংলাদেশের প্রথম যেটি ন্যাশনাল সার্ভে হয়েছিল, এনসিডি রিস্ক ফ্যাক্টর সার্ভে, সেটি ডিজি হেলথের আপনি সেটি মূলত প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হিসেবে ছিলেন। আপনার দৃষ্টিতে বাংলাদেশে এখন এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ এবং পুষ্টির অবস্থাটা কেমন আপনি মনে করেন এবং এটা লিঙ্কেজটা কোথায় বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকে। যদি আমরা ফোকাস করি, মনে করেন যে ম্যাল নিউট্রিশনে বা স্লামে কেন কম হচ্ছে, সেটা কিন্তু আরেকটা নিউট্রিশনাল ইস্যু, ওটা রিলেটেড টু ইমিউনিটি। আমরা যেটা প্রথমেই যেটা অবতারণা করছেন সেটা হচ্ছে এনসিডির সাথে রিলেশনশিপটা কি এবং আমার দেশে কিভাবে এটা অ্যাড্রেস করা উচিত। তো আমরা এমনি যদি দেখি যে অ্যাজ এ মেজর রিস্ক ফ্যাক্টর কন্ট্রিবিউটিং টু ডেথ, মানে ইনজুরির বাইরে, যে কারণে বললেন যে ইনজুরিকে এখানে নিয়ে আসতে যাচ্ছে, বিকজ দি ডেথ ফ্রম ইনজুরি ইজ অলমোস্ট ইকুয়াল টু ডেথ ফ্রম কার্ডিওভাস্কুলার ডিজিজেস। এই জন্য ইনজুরি ইজ এ বিগ প্রবলেম। এবং যেরকম মেজর 4টা কার্ডিওভাস্কুলার ডিজিজ, ওদেরকে মেজর বলা হচ্ছে বিকজ দে আর এমিনেন্টলি প্রিভেন্টেবল। তাহলে ঠিক একইভাবে ইনজুরিও কিন্তু অনেকখানি প্রিভেন্টেবল। তাহলে এই জন্য WHO পলিসির মধ্যে ওইসব ডিজিজ গুলাকে মোস্টলি অ্যাড্রেস করা হয় যেটা এমিনেন্টলি প্রিভেন্টেবল। মানে অনেক প্রিভেন্টিভ মেজার্স আছে, যদি যা মানে আমাদের তথ্য আছে, আমাদের বৈজ্ঞানিক ভিত্তি আছে, এগুলো যদি অ্যাপ্লাই করা যায় তাহলে করা যাবে। ঠিক একইভাবে দুনিয়া জুড়ে এনসিডির যে ডেথ, টোটাল ডেথ, যারা সবাই মারা যাচ্ছে, 100 জনের মধ্যে 70 জন কিন্তু এনসিডি হয়ে গেছে। মানে 2/3 3 জনের 2 জনের বেশি এনসিডিতে মারা যাচ্ছে।
এবং এনসিডি তে মারা যাচ্ছে শুধু এখানেই শেষ হলে হতো, কারণ মানুষকে তো কোনো না কোনো ভাবে মারা যেতেই হবে। কিন্তু দেখা যাচ্ছে এই এনসিডির মধ্যে যেটা ডেভেলপিং ওয়ার্ল্ড আছে, ওখানে প্রিম্যাচিওর ডেথ হচ্ছে। ডেথ ইজ বিটুইন 30 and 70 ইয়ার্স অফ এজ। তাহলে এই কার্ডিওভাস্কুলার ডিজিজ গুলা যে মৃত্যু ঘটাচ্ছে, এটা বড় সমস্যা না, এটা হচ্ছে ওরা প্রিম্যাচিওর ডেথ করছে। ব্রেড আর্নার ইন দ্য ফ্যামিলি, একটা মানুষ যখন জীবনের সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করার মতো ক্যাপাসিটি অ্যাটেইন করে, ওই সময়ে গিয়েই এই ডেথটা সবচেয়ে বেশি হচ্ছে। এবং এটা যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে ওখানে ডিটেক্ট করা যায়, ওদের মধ্যে প্রবলেমটা কম, ওরা ট্রিটেড এবং কিন্তু আমাদের মতো দেশগুলোতে এটা ডিটেক্টেড হয় না, ট্রিটেড হয় না, অ্যাপ্রোপ্রিয়েটলি ফলোড হয় না। এই জন্য বার্ডেন অফ ডেথ, এই প্রিম্যাচিওর ডেথের বার্ডেনের 80% হচ্ছে ইন ডেভেলপিং কান্ট্রিজ ইনক্লুডিং বাংলাদেশ। সাউথ ইস্ট এশিয়া ইজ মেজর। এই জন্য পুয়ার ডায়েট is said to be one of the top 6 major risk factor for contributing to global burden of disease. তাহলে এই জন্য নিউট্রিশনকে সেগ্রিগেট করে একটা এনসিডি প্রিভেনশন এন্ড কন্ট্রোল প্ল্যান হতে পারে না। এনসিডি প্রিভেনশন এন্ড কন্ট্রোল প্ল্যান হতে গেলে এখানে অবশ্যই ডায়েট থাকতে হবে, এবং ডায়েট শুধু এক জায়গায় নয়, এটা মাল্টিফ্যাক্টরিয়াল ক্যান্সার, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস, ওবেসিটি সবগুলাকেই প্রিভেন্ট করতে পারে। এই জন্য নিউট্রিশন ফলোজ ভেরি গুড রিলেশনশিপ। তার এই রিলেশনশিপটা কোথায়? মোস্ট অফ দি ইম্পর্টেন্ট, যেমন যেটা বললেন যে আমরা একটা সার্ভে করেছি, আমরা ওখানে দেখেছি যে বাংলাদেশের শতকরা 99% লোক আর ডেফিসিয়েন্ট ইন ফ্রুট এন্ড ভেজিটেবলস। তাহলে আমরা কিন্তু শাকসবজির দেশ বা গ্রামের দেশ মনে করি যে অনেক খাচ্ছি, কিন্তু ওটা যে পরিমাণ খেতে হবে, বলছে 5 সার্ভিংস ইন 24 আওয়ার্স, মানে 5টা আপেলের সমপরিমাণ ফ্রুট এন্ড ভেজিটেবল 24 ঘন্টায় খেতে হবে। তাহলে ওই পরিমাণ ভেজিটেবল কিন্তু আমরা খাচ্ছি না। আমরা যেটা খাচ্ছি হচ্ছে আমাদের হাই সোডিয়াম ইনটেক, স্পেশালি যেটা বর্ডার বেল্ট অথবা ইভেন আমাদের জেনারেল পপুলেশনের মধ্যেও এমন কতগুলো খাবার আছে, শুটকি ইত্যাদি, যে আমাদের হাই সোডিয়াম ইনটেক আছে। আমরা লো নাটস এন্ড সিডস, এটা আমরা খাই, এটাও আনহেলদি ফুড। লো ইন হোল গ্রেইনস এবং লো সি ফুড ডিরাইভড ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কন্টেইনিং ফুডস। তাহলে এই সবগুলা ফুড কুড হ্যাভ এনর্মাস কন্ট্রিবিউশন টু প্রিভেনশন অফ এনসিডি। এবং বলছে যে এখন 1 in 3 of the cardiovascular death are related to diet, এবং by 2025 it will be 1:2 who will be attributable to diet. এই ডায়েট আমাদের মধ্যে যেটা হওয়ার কারণটা কি, আমরা এত বেশি ডায়েট রিলেটেড প্রবলেম হয়ে গেলে কোনো, এটা তো আগে ছিল না। এটার কারণ হচ্ছে আমাদের একটা নিউট্রিশন ট্রানজিশন হয়েছে, আমাদের খাদ্যাভ্যাসটা পরিবর্তন হয়ে গেছে। আমরা লো ভেজিটেবল ফ্রুট ছেড়ে দিয়ে মোর লিন মিট এবং অন্যান্য গুলো সুইটস এগুলোর মধ্যে চলে গেছি। আমাদের একটা ডেমোগ্রাফিক ট্রানজিশন হচ্ছে, আমরা অনেক বেশি বয়স্ক লোক হয়ে যাচ্ছি, বেশি লোক হয়ে যাচ্ছি এবং আস্তে আস্তে ওদিকে যাচ্ছি। আমাদের মধ্যে আরবানাইজেশন হচ্ছে, যেখানে আরবানাইজেশন কারণে মানুষ হাঁটতে পারছে না, মানুষ রিক্রিয়েশন করতে পারছে না, মানুষ এর মধ্যে থেকে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি একটা বড় অসুবিধা হয়ে গেছে, বিকজ বিভিন্ন কারণে hypertension even undetected, tobacco consumption in Bangladesh, study মানে stunted preschool growth because of lack of initiation, as well as population is largely unaware of the contribution of nutrition for causation of non-communicable diseases. এই সবগুলা ফ্যাক্টর মিলে আমার দেশের জন্য নিউট্রিশনটা is a very serious important factor in the etiology of non-communicable diseases. তাহলে এই কারণেই আমরা এনসিডি অ্যাড্রেস করতে গেলে যদি নিউট্রিশনকে অ্যাড্রেস না করি তাহলে কিন্তু হচ্ছে না। বলছে সুগার, সল্ট, ট্রান্সফ্যাট, এটার যে আছে, এবং আমরা যদি WHO রিকমেন্ডেড বেস্ট বাই পলিসি অ্যাডপ্ট করতে পারি, ওটা অ্যাডপ্ট করতে পারলে আমাদের অনেক প্রমোশন অফ হেলদি ডায়েট অ্যান্ড রেস্ট্রিক্টিং আনহেলদি ফুডস, এটা করার জন্য দরকার হবে। এখানে আরেকটা জিনিস দেখার দরকার আছে, সেটা হচ্ছে the responsiveness of the society towards this aberration in diet contributing to NCDs. We need to consider the equity and right of the population, such that, and the gender, such that somebody is not left out. As you said that we see a big difference between
general population, slum population, big difference between urban population and village population. These are because of the vulnerabilities they are receiving, because of lack of equity, lack of right, এবং lack of gender sensitiveness of our society. Focus on interventions would be আমরা যেগুলা নিয়ম কানুন নীতিমালা, আমাদের গাইডলাইনের কোনো অভাব নেই। বিরাট বিরাট বন্দা বন্দা গাইডলাইন আছে। মনে করেন দেখবেন যে এনসিডি রিলেটেড গাইডলাইনে কমপক্ষে 10টা আছে, কিন্তু এই গাইডলাইন গুলো আমরা শুধু বানাচ্ছি, কিন্তু যিনি প্রোগ্রাম ম্যানেজার হয়ে আসেন উনি পড়েও দেখছেন না গাইডলাইনে কি লেখা আছে। তাহলে এই গাইডলাইন গুলো আসলে কেউ ব্যবহার করছি না। এইভাবে কতগুলো আমরা গাইডলাইন বানাচ্ছি, কিন্তু আমরা আসলে যেসব জায়গাগুলোতে আমাদেরকে অ্যাড্রেস করা দরকার, যে ট্যাক্স রেজ করা দরকার, ফর এক্সাম্পল টোব্যাকো, আমাদের দরকার হচ্ছে যেটা মার্কেট পলিসিস করা দরকার, যাতে ট্রান্স ফ্যাট এবং অন্যান্য ফ্যাটি ফুড গুলোর উপর রেভিনিউ বেড়ে যায়। এবং এইভাবে যে পলিসি গুলো, এগুলো ভয়ে কেউ ওখানে হাত দিচ্ছে না। ওরা হাত দিচ্ছে কোথায়? বলছে বিসিসি করো, বিসিসি করো। মনে হচ্ছে বিসিসি করলেই এনসিডি কন্ট্রোল হয়ে যাবে। তাহলে এরকম আমরা মিস ফোকাসড হয়ে গেছি বিকজ অফ আওয়ার অ্যাপ্রিহেনশন যে আমাদেরকে এটা। তাহলে আমাদের পলিসি আছে অনেকগুলা, কিন্তু উই ল্যাক এ কম্প্রিহেন্সিভ পলিসি। দ্য পলিসি ল্যাক্স কম্প্রিহেন্সিভনেস, যেটা টোটালিটি। পলিটিক্যাল উইল, আপনি জিজ্ঞেস করলে বলবো যে আমাদের পলিটিক্যাল উইল তো 110%, কিন্তু এটা কথার মধ্যেই সীমাবদ্ধ। এটা বাস্তবে যে রূপান্তরিত হবে, কথা যে অ্যাকশনে পরিণত হবে, মাঠে প্রতিফলিত হবে, এই জিনিসটা হচ্ছে না। কিন্তু কথা বলার সময় বলছে আমি 100 ভাগ, আমি 110 ভাগ। তাহলে এই জায়গাটাতে আমাদের সমস্যা আছে। আমাদের মিনস অফ ইমপ্লিমেন্টেশন, আমরা কিভাবে এটা ইমপ্লিমেন্ট করতেছি, আমাদের লোক জনবলের গুরুতর অভাব আছে। যারা যেখানে দিচ্ছে ওখানে টাকা খেয়ে ফেলতেছে, কাজগুলো করছে না এবং অ্যাপ্রোপ্রিয়েটলি করছে না। এই জন্য, এবং আমাদের যে লিমিটেড রিকোয়ারমেন্ট আছে, তাহলে আমাদের কি করা উচিত? আমি বেশি বললাম বা বলে ফেলতেছি কিনা আমি জানি না। সেটা হচ্ছে আমাদের ডায়েটারি পলিসিটা বেসড অন বার্ডেন অফ ডিজিজ ইন দ্য কান্ট্রি হওয়া উচিত। তাহলে বার্ডেন অফ ডিজিজ ইন দ্য কান্ট্রি হচ্ছে, একটু আমি শেষ করি, এটা হচ্ছে 68% মনে করেন যদি আমার এনসিডি হয়, তাহলে আমাদের ডায়েটারি পলিসি, দেয়ার ইজ কনসিডারেবল স্কোপ ফর ইমপ্রুভমেন্ট। There is considerable improvement means we can embrace the totality of the WHO Best Buy. We can strengthen our policy authorities, authoritarian. We can identify budgetary means more appropriately. We develop accountability, reward and punishment in the system, and we have greater fear, greater focus on rights, equity, and gender. And the incidence and impact will increase if we are unable to act. Thank you very much. Thank you for patience. স্যার, আমি আবার আপনার কাছে আসবো স্যার প্রশ্ন নিয়ে। আমি একটু আলে আপার কাছ থেকে একই বিষয়টা একটু জানতে চাই যে আপা, how do you like to, your observation that in a situation of NCDs and nutrition, এবং এই জায়গাটায় লিঙ্কেজটা স্যার যেটা বললেন, আমিও লিঙ্কেজের বিষয়টা আপনার কাছ থেকে একটু শুনতে চাই। ধন্যবাদ শামীম। সো রেদন ভাইয়ের চমৎকার বক্তব্যের পরে আসলে আমার খুব বেশি বলার নাই, তবে যেহেতু আমি একজন রিসার্চার, এনসিডিটাই আমার রিসার্চের একটা বড় ফোকাস, সেজন্য আমি আসলে একটু মোস্টলি আমি এভিডেন্স বেস নিয়ে একটু কথা বলবো। আমি জাস্ট কয়েকটা স্লাইড দেখাতে চাই, এটা কি সম্ভব? জি আপা, সম্ভব? জি। আচ্ছা আচ্ছা, আমি নজরুল আপাকে এই করে দাও, স্লাইড শেয়ারের অপশন। I can share the slide. So আমি নট শিওর দেখতে পাচ্ছেন কিনা। দেখতে পাচ্ছেন কি আপনারা? আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। সো ফার্স্ট অফ অল আই মাস্ট থ্যাংক শামীম এন্ড এনসিডি ফোরাম এই সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। তো আমি কয়েকটা তথ্য দিই, তারপরে আমি আপনার পয়েন্টটাতে একটু যাবো। এই তথ্যগুলো অলরেডি রিদান ভাই বলেছে, বাট আমি একটু অন্য অ্যাঙ্গেলে একটু শেয়ার করতে চাই। আমার মনে হয় এই এপিডেমিওলজিক ট্রানজিশন ইন হেলথ যে কথাটা বলছিলেন রিদওয়ান ভাই, এটা আমরা সবাই জানি। আর আমরা এই ছবিটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ভিজুয়ালি ডেমনস্ট্রেট করা যে লাল রঙের যে বারটা রয়েছে, এটা আসলে আমাদের হেলথ কন্ডিশন গুলাকে, অন্য সব কন্ডিশনকে সুপারসিড করে প্রতিনিয়ত বেড়েই চলেছে। সো দিস ইজ আ ভেরি অ্যালার্মিং সিচুয়েশন। কিন্তু যদি আমরা বলি যে বাংলাদেশের জন্য হোয়াট আর দ্য মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর, সেটা রিদওয়ান ভাই অলরেডি বলে দিয়েছেন। কিন্তু এখানে একটা বিষয় আমাদের অনেকের মধ্যে একটু দ্বিধা আছে
যে আমরা কাকে রিস্ক ফ্যাক্টর বলবো। আমরা বলি যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, সল্ট ইনটেক, টোব্যাকো ইউজ, ওবিসিটি, এয়ার পলিউশন, এসবই রিস্ক ফ্যাক্টরস। কিন্তু যে হাইপারটেনশন, ডায়াবেটিস, যেগুলোকে আমরা মেজর এনসিডি বলে সবসময় চিহ্নিত করে এসেছি, এই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস অর্থাৎ গ্লুকোজ, এটা কিন্তু টু অফ দোজ ভেরি ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টরস ফর এনসিডিকে ডিজিজ হিসেবে যদি বলি। সো আমাকে নতুন করে বলার কিছু নাই যে ওভার দ্য লাস্ট 2 decades বার্ডেন অফ হাইপারটেনশন ম্যাসিভলি বেড়েছে। এবং যে জেন্ডার ডিসপ্যারিটির কথা বলছিল, জেন্ডার সেন্সিটিভিটির কথা বলছিলেন দন ভাই, আসলে ফিমেলস আর সাফারিং মোর ফ্রম হাইপারটেনশন ইন রুরাল এরিয়াস দেন মেলস। এবং এই চিত্রটা কিন্তু পুরো বাংলাদেশে। তবে কনসার্নিং ইস্যু যেটা আমি আসলে সবার নজর দেখাতে চাচ্ছি, যে আমাদের শুধু হাইপারটেনশন হলেই যে আমাদের সমস্যা তা কিন্তু না। এখানে সমস্যা আসলে হাইপারটেনসিভ রোগীদের প্রেশারটা কখনো কন্ট্রোলে থাকছে না, অ্যাবাউট 60% রোগীর কন্ট্রোলে থাকছে না। এবং সেজন্যই প্রতি 3 জনের মধ্যে একজন ব্যক্তি কিন্তু অন্যান্য যে কমপ্লিকেশনস হয়, যেমন হার্ট ডিজিজ, স্ট্রোক, ডায়াবেটিস, কিডনি ডিজিজ সেলফ, এই পরিসংখ্যানটি কিন্তু বেড়েই চলেছে। আর আমরা যদি সাউথ এশিয়ার দিকে তাকাই, বাংলাদেশের বার্ডেনটা কিন্তু ডেভেলপ কান্ট্রি থেকেও বেশি। আপনারা জানেন যে সোশিও ইকোনমিক স্ট্যাটাস একটা বড় ইস্যু বার্ডেন এনসিডির জন্য, কিন্তু বাংলাদেশে কিন্তু পিকচারটা দেখা গেছে যে লোয়ার সোশিও ইকোনমিক ক্লাসে কিন্তু আমাদের সব ধরনের এনসিডি রিস্ক ফ্যাক্টরটা বেড়ে গেছে রাদার দেন হেলদি পিপল। আমরা যখন বার্ডেনের দিকে তাকাই, ডায়াবেটিসকে আমরা সবাই বেশি পরিচিত, কিন্তু ডায়াবেটিসের বার্ডেন কিন্তু হাইপারটেনশনের চেয়ে কম। কিন্তু প্রবলেম হচ্ছে এর মাল্টি মরবিডিটি নিয়ে কথা। হাইপারটেনশন রোগীদের এই যে কোমরবিডিটি, যেটা আমরা চোখে দেখতে পাই না, সেরকম অনেক কিছু রয়েছে। যেমন ধরেন যে হাইপারটেনশন মাপলে পাওয়া যায় যে কার হাইপারটেনশন আছে, কিন্তু অনেক রোগীরই হার্ট ডিজিজ হয়তো হয়ে গেছে, সে টের পাচ্ছে না। এবং সবচেয়ে বড় কনসার্নিং বিষয় যে বাংলাদেশে যদি আপনি কোনো হসপিটালে আউটডোরে ওয়াক ইন করেন এবং সেখানে যদি ফান্ডাস ক্যামেরা দিয়ে চোখটা পরীক্ষা করেন, তখন দেখবেন যে প্রতি 4 জনের মধ্যে বা 5 জনের মধ্যে একজনের অলরেডি ডায়াবেটিক রেটিনোপ্যাথি নামে একটা কমপ্লিকেশন হয়ে গেছে। সো ডাক্তার যারা আছেন তারা এটা বোঝেন যে আলটিমেটলি ইট লিডস টু ব্লাইন্ডনেস, টোটাল মানে ব্লাইন্ডনেসের দিকে টার্ন করে। সো এই যে আনরিকগনাইজড কিন্তু আমাদের একটা বড় কারণ এই ডায়াবেটিস বা হাইপারটেনশন বা অন্য রিস্ক ফ্যাক্টর থেকে মারা যাচ্ছে। কিন্তু মজার কথা হচ্ছে প্রত্যেকটা ডিজিজ বা রিস্ক ফ্যাক্টরের সাথে যদি হাইপারটেনশন, ডায়াবেটিসকেই ফোকাস করি আমি মূলত, যেটা আমাদের দেশে বেশি পরিসংখ্যানে বেশি আসছে বার্ডেন হিসাবে, তাদের একটা বড় রিস্ক ফ্যাক্টর কিন্তু নিউট্রিশনাল ফ্যাক্টর। এই নিউট্রিশনাল ফ্যাক্টরটা আপনারা যদি তাকান যে কোথায় দাঁড়িয়ে আছে টপ 10 রিস্ক ফ্যাক্টরস অফ এনসিডি, সেখানে প্রথম এনসিডি যে রিস্ক ফ্যাক্টর মানে 2007 থেকে 2017 এবং এটা হচ্ছে 2020, বলতে পারেন প্রায় 20 বছর ধরে কিন্তু ম্যালনিউট্রিশন সবসময় টপ র্যাঙ্ক রিস্ক ফ্যাক্টর ফর এনসিডি হয়ে আছে। এবং সেকেন্ড অর্ডারে আছে ডায়েটারি রিস্ক। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ফুড হ্যাজ আ লট টু ডু, এবং কাইন্ড অফ ফুড আমরা ডায়েটারি যে প্র্যাকটিস আমাদের, দ্যাট হ্যাজ লট টু ডু উইথ ডেভেলপমেন্ট অফ রিস্ক ফ্যাক্টরস। এটা মাথায় রাখতে বলছি, রিস্ক ফ্যাক্টর ডেভেলপ করে, নট নেসেসারিলি এনসিডি ডিজিজকে তৈরি করে। আর ফুডের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে আমাদের আন্ডারওয়েট এবং ওভারওয়েট। যেমন ওভারওয়েট, যেমন আমরা সবাই জানি যে ওবিস হয়ে গেলে, ওজন বেড়ে গেলে এনসিডি রিস্ক বাড়ে। ওজন কমে গেলে বা মানে ম্যালনারিশ পপুলেশনের মধ্যেও কিন্তু এনসিডি রিস্কটা বেড়ে যায়। আর বাংলাদেশে যদি বিডিএইচএস এর ডেটা আমরা দেখি যে এটা কিন্তু স্কাই রাইজিং চলছে, বিএমআইটা হাই এখন বাংলাদেশে পপুলেশনের মধ্যে। আর এই চিত্রটা উইমেনদের মধ্যে এই ইনফরমেশনটা আমাদের কাছে আছে, জিওগ্রাফিক্যাল ভেরিয়েশন। এই চিত্রটা কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে একদিক দিয়ে এটা ডাবল বার্ডেন, একদিক দিয়ে যেমন ওভারওয়েট ওবিসিটি বেড়ে যাচ্ছে এবং ঠিক পাশাপাশি আন্ডারওয়েট বেড়ে যাচ্ছে। এবং চিত্রটা কিন্তু রুরাল এলাকায় অনেক বেশি গ্রেভ দ্যান আরবান এরিয়া। কিন্তু ইন্টারেস্টিংলি আমরা যখন এনসিডির কথা বলি, আমরা কিন্তু সবসময় অ্যাডাল্টদের দিকে তাকাই। আমরা ভুলে যাই যে আমাদের একটা বড় একটা পপুলেশন আছে চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট। এই চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্টরা কিন্তু এনসিডির একটা বড় রিস্ক ফ্যাক্টর ক্যারি করছে। এবং আমাদের একটা স্টাডিতে আমরা দেখেছিলাম যে 14% বাচ্চা আসলে ওভারওয়েট ওবেসিটি ভুগছে, সেখানে 30% বাচ্চা আন্ডার নিউট্রিশনে ভুগছে। অর্থাৎ ডাবল বার্ডেন অলরেডি কিন্তু চাইল্ডহুড থেকে তৈরি হচ্ছে। এবং দেয়ার আর এরিয়াস ইন দ্য কান্ট্রি যে
কোথায় ওবেসিটি বেশি, কোথায় ওবেসিটি কম। যেমন সবচেয়ে বেশি ওবেসিটি আমরা পেয়েছি ঢাকা ডিভিশনে, আবার সবচেয়ে বেশি আন্ডার নিউট্রিশন পেয়েছি হলো রাজশাহী, রংপুর, উত্তরবঙ্গে। সুতরাং এই ছোট্ট পিকচারটা দেখে কিন্তু বলে দেওয়া যায় যে ফুড হ্যাবিট এবং লাইফস্টাইল এটা কিভাবে ম্যাটার করছে। ঢাকা হচ্ছে সবচেয়ে বেশি আরবানাইজড এবং সবচেয়ে ওয়েলথি সিটি, whereas রংপুর হয়তো সবচেয়ে লেস আরবানাইজড এবং লেস ওয়েলথি সিটি। এবং এখান থেকে কিন্তু একটা পিকচার বেরিয়ে আসে। আর আপনি যেটা বলছিলেন যে নিউট্রিশনের সাথে সম্পর্কটা কি, আমরা আসলে ম্যাক্রো নিউট্রিশন নিয়ে কথা বলি, আমরা আন্ডার নিউট্রিশন, ওভার নিউট্রিশন এটা নিয়ে কথা বলি, কিন্তু আমাদের একটা বড় প্রবলেম কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। আমরা যদি উইমেনদের দিকে তাকায় দেখি যে ম্যালনিউট্রিশন বা ওভারনিউট্রিশন কিন্তু উইমেনদের মধ্যে বেশি। ঢাকা শহরের দিকে যদি তাকান অর্ধেক মহিলাকেই পাবেন যে ওভারওয়েটে ভুগছে, এবং পুরুষদের ক্ষেত্রেও তাই। আবার আমরা যদি তাকাই যে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির অবস্থাটা কি, আমরা দেখছি ফিমেলদের মধ্যে রিসার্চটাই বাংলাদেশে হয়েছে এবং অন্যান্য কান্ট্রিতেই হয়েছে বেশি। সেখানে দেখা যাচ্ছে যে ভিটামিন ডি, জিঙ্ক, এই মাইক্রোনিউট্রিয়েন্ট বা ডেফিসিয়েন্সি কিন্তু র্যাম্পেন্ট। আর এটা যে শুধু বাংলাদেশের পিকচার তা কিন্তু না, পিকচারটা কিন্তু পুরা সাউথ এশিয়া জুড়ে। আমাদের কাছে খুব লিমিটেড ডেটা আছে বলেই আমরা প্রমাণ করতে পারি না, কিন্তু যতটুকু ডেটা আছে তাতে করে বলা যায় যে ম্যালনিউট্রিশন এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিও কিন্তু এনসিডি রিস্ক ফ্যাক্টর করার পিছনে একটা ড্রাইভিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর আমরা যদি মনে করি এই প্রবলেমটা শুরু হয় অ্যাডাল্ট এজে, সেটা একটা আরেকটা আমাদের অজানার মধ্যে রয়ে গেছে যে আসলে প্রবলেমটা একেবারে ইয়াং এজে, আন্ডার 5 চিলড্রেনের মধ্যে থেকে আমরা দেখেছি। এবং সেখানে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান যে কোনো দেশের কথাই বলেন না কেন, বিশেষ করে ডেভেলপিং কান্ট্রি, সেখানে ভিটামিন এ, ভিটামিন ডি, জিঙ্ক সবগুলোই কিন্তু ডেফিশিয়েন্ট আমাদের বাচ্চারা। তাই আমরা ডিজিজ হিসাবে যখন এনসিটিকে দেখি, আমরা অ্যাডাল্ট এজে কিন্তু এটা ডায়াগনোসিস করি, কিন্তু রিস্ক ফ্যাক্টর বা যদি বলি বীজটা বপন কিন্তু করা হয়ে যাচ্ছে সেই চাইল্ডহুডে। অর্থাৎ কিভাবে তার লাইফস্টাইল হচ্ছে সেটাই কিন্তু একটা বড় ফ্যাক্টর। কিন্তু আমরা বেশিরভাগ যেটা আমরা মনে করি যে ডায়েটারি ফ্যাক্টর ইজ এ রিস্ক ফ্যাক্টর, অফকোর্স, যেমন ফ্রুটস আর ভেজিটেবলস এর কথা যেটা রিদওয়ান ভাই বললেন, সেটা আমাদের দেশে অ্যাডাল্টদের মধ্যে খুবই লো লেভেল অফ কনজাম্পশন। আর প্রতি 10 জনের মধ্যে একজন মাত্র যথেষ্ট পরিমাণ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খায়। এটা সবসময় যে অ্যাফোর্ডেবিলিটির বিষয় তা না, কিন্তু এটা কিন্তু ডায়েটারি প্র্যাকটিস, হ্যাবিট, চাইল্ডহুড থেকে যেভাবে আমরা বাচ্চাদের বা মানুষকে বড় করি এটাও কিন্তু ম্যাটার করে। আর ফুড এনভায়রনমেন্টে আসলে কি ধরনের খাবার আমরা পাচ্ছি, আমরা কি প্রসেস ফুড বেশি পাচ্ছি নাকি ফ্রেশ প্রডিউস, অর্থাৎ সবজি, ফল যেটা টাটকা তৈরি গ্রো করছে সেটা পাচ্ছি, এগুলো কিন্তু অনেকগুলা প্রশ্ন চলে আসে। যে একজনকে আমি বলবো যে ভালো সবজি খাবেন, কিন্তু উনি যে খাচ্ছেন সবজিটা, উনি কি ফ্রেশ প্রডিউস খাচ্ছেন নাকি ফ্রোজেন খাচ্ছেন, এটাও একটা বিষয়। আমার মতে আমরা অবশ্যই ডায়েটারি রিস্ক ফ্যাক্টরস দিকে তাকাবো, কিন্তু আমাদের একটা বড় প্রোটেক্টিভ ফ্যাক্টর কিন্তু আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এই বাংলাদেশ একটি ওয়ান অফ দ্য কান্ট্রিজ ইন এশিয়া যেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সবচেয়ে কম বলে প্রমাণিত হয়েছে, এবং এখানে উইমেনদের অ্যাক্টিভিটি অনেক কম। এবং ধারণা করা যেতে পারে আমাদের সোশ্যাল কালচার পার্সপেক্টিভ, রিলিজিয়াস বিলিফ এবং নর্মস, এটার কারণে হয়তো উইমেনরা বেশি হোম বাউন্ড, এই জন্য হয়তো তাদের লো ফিজিক্যাল অ্যাক্টিভিটি তৈরি হয়। কিন্তু আবার এটাও সত্যি কথা যে বাচ্চারা যখন স্কুলে যায়, সেখানে যদি আমরা তাকাই, স্কুলে বাচ্চাদের কিন্তু এখন খেলার সেই সুযোগটা নাই বললেই চলে। তো কাকে দোষ দেব আমরা, বাচ্চাদেরকে, ফ্যামিলিদেরকে, নাকি আমাদের কর্তৃপক্ষকে, নাকি সরকারকে? আসলে দোষ দেওয়াটা খুব সহজ, কিন্তু সলিউশনটা আসলে দোষ দিয়ে হবে না। আমাদের আসলে টার্গেট এসডিজি যদি আমরা অ্যাচিভ করতে চাই, আমাদের যে গ্লোবাল এনসিটি টার্গেটস গুলো আছে সেগুলো আসলে কিন্তু চট করে অ্যাচিভ হবে না, কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কাজ করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাচিভ করতে হবে। আর সেটার জন্য যে আপনি যদি তাকান যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 3 আন্ডারে যে টাইটেল, যে এনশিওর হেলদি লাইভস অ্যান্ড প্রমোট ওয়েল বিইং ফর অল অ্যাট অল এজেস, আমরা অ্যাট অল এজেস এই কথাটা কিন্তু বারবার ভুলে যাই। সুতরাং এখানে শুধু এনসিটি বলে যে আমি শুধু বড়দের দিকে তাকাবো তা হবে না, আমাকে একেবারে আন্ডার 5 থেকে শুরু করে প্রত্যেকটা এজ গ্রুপে আসলে আমার ইন্টারভেনশনের প্রোগ্রাম আনতে হবে। অর্থাৎ আমাদের একটা টোটাল লাইফ সাইকেল অ্যাপ্রোচে যেতে হবে যদি বাংলাদেশের মতো রিসোর্স পুর কান্ট্রিতে আমরা এনসিটিকে কন্ট্রোল করতে চাই। আমাদের প্রিভেনশনের দিকে তাকাতে হবে, এবং প্রত্যেকটা এজ গ্রুপেই কিন্তু প্রিভেনশনের স্কোপ আছে। সুতরাং এনসিটি একবার হয়ে গেলে কিন্তু সেটা থেকে আবার নর্মাল স্টেট অফ হেলথে ফিরে আসা কঠিন, কিন্তু যদি এটা প্রিভেন্ট করার চেষ্টা করি আমরা, আমাদের এইজিং এর সাথে সাথে এনসিটি হবে, এটি স্বাভাবিক। কিন্তু এই যে ডিলেইং অফ এজ যেটা বলছেন রিদওয়ান ভাই, প্রিম্যাচিউর ডেভেলপমেন্ট অফ এনসিটি এবং প্রিম্যাচিউর ডেথস ডিউ টু এনসিটি, এটা কিন্তু অনেক কমানো সম্ভব।
তা আমি একটু পলিসি লেভেলের কথা বলি যে আমরা কিন্তু অনেক একটু বললেন যে রিদওয়ান ভাই আমাদের অনেক পলিসি আছে। ইয়েস, অফকোর্স আমাদের অনেক পলিসি আছে এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ এনসিটি প্রোগ্রাম এবং ডিজি হেলথ বিভিন্ন ইনস্টিটিউশনকে সাথে নিয়ে অনেক ধরনের প্রোগ্রাম করছেন, অ্যাওয়ারনেস বিল্ডিং করছেন, প্রিভেন্টিভ মেজার্স চেষ্টা করছেন, গাইডলাইন করছেন। এই সব কিছু কিন্তু দরকার আছে এবং এই কাজটা খুব মানে ব্যাপক আকারে শুরু হচ্ছে। এটা কিন্তু একটা সুখের খবর। কিন্তু আমি যে ব্যাপারে নজর দেওয়ার জন্য সবাইকে বলবো যে মানে র্যান্ডমলি কোনো ইন্টারভেনশন বা পলিসি না তৈরি করে আমাদের আসলে রিসার্চ বেসড এভিডেন্স তৈরি করা উচিত এবং সেই এভিডেন্স ভিত্তিক আমাদের প্রাইমারি প্রিভেনশন এবং সেকেন্ডারি প্রিভেনশন অর্থাৎ ট্রিটমেন্ট যখন আমরা প্রমোট করব তার পাশাপাশি প্রিভেনশনকে কিন্তু আমাদের অনেক বেশি এফর্ট দিতে হবে এবং তার ফলেই কিন্তু আসলে আমরা এনসিডি কে কন্ট্রোল করতে পারবো। আর খুব ছোট্ট যদি আমি একটা বলি যে যদি আমরা সবাই উই ইট হেলদি, আমরা যদি জানি হেলদি ডায়েটটা কি, ইট ইজ নট এজ এক্সপেন্সিভ, আমরা ব্যক্তিগত লেভেলে কিন্তু চয়েসটা করতে পারি এবং আমরা যদি অ্যাক্টিভ হই নিজেদের মতো করে এবং আমরা একটা বড় কথা ওজনটা যদি কমিয়ে রাখতে পারি, এই তিনটা সিম্পল জিনিস, এই যে এটার সাথে একটা না বললে না, সেটা হচ্ছে মেন্টাল স্ট্রেস ও মেন্টাল হেলথ, যে কথাটা আমরা আজকে বলিনি খুব বেশি, কিন্তু এই মেন্টাল হেলথের যে স্টেটের যে ডেফিসিয়েন্সি অর্থাৎ মেন্টালি মানুষ যদি পিসফুল না থাকে, হ্যাপি না থাকে, আলটিমেটলি এটা যেমন ইমিউনিটিকে হ্যাম্পার করে, এটা তেমনি ওবিসিটিকে বাড়ায়, এটা তেমনি মেটাবলিজমকে নষ্ট করে, যার জন্য আমাদের নানা রকমের কার্ডিও মেটাবলিক রিস্ক ফ্যাক্টরস তৈরি হয়। অর্থাৎ উই নিড টু লিভ আ হ্যাপি লাইফ। এই বিষয়টাই আসলে আমি সবার দিকে তুলে ধরতে চেয়েছিলাম। আমি জানি না আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন কিনা, বাট দিস ইজ অল আই ওয়ান্টেড টু টেল ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপা আমি আপনার কাছে আবার ফিরে আসবো। আমি একটু রেদওয়ান স্যারের কাছে আসি যে স্যার আপা প্রেজেন্টেশন এবং আপনার বক্তব্য থেকে স্যার আমরা একটা জিনিস ক্লিয়ার যে নিউট্রিশনের সাথে যে এনসিডির যে একটা রিলেশনশিপ রয়েছে এবং সেটার প্রয়োজনীয়তা অ্যাড্রেস করাটা, এটা আমরা সবাই অ্যাকনলেজ করি এবং সেইভাবেই আমাদেরকে সামনের দিকে প্ল্যান করতে হবে। স্যার এখানে আমি একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন আপনার কাছে করতে চাই। সেটা হলো স্যার আমাদের যে অপারেশনাল প্ল্যান রয়েছে, আমরা যদি এনসিডির অপারেশনাল প্ল্যান দেখি এবং নিউট্রিশনের অপারেশন প্ল্যান দেখি, এনএনএস অপারেশন প্ল্যান দেখি, আমরা এনএনএস এ কিছু অংশ এনসিডি রিলেটেড কিছু বলা হয়েছে, কিন্তু অ্যাক্টিভিটিস এর ভিতরে গিয়ে আমরা সেইভাবে এনসিডি কে অ্যাড্রেস করার জায়গাটা সেইভাবে নেই। বাট ফুড ডাইভার্সিফাইড, ব্রেস্ট ফিডিং, কমপ্লিমেন্টারি ফিডিং, আপনার অন্যান্য ইস্যুগুলোকে একটু বলা হয়েছে, কিন্তু আপনার যেটা যে বার্ডেন অফ ডিজিজের পার্সপেক্টিভ থেকে নিউট্রিশনে যেইভাবে এনসিডি কে অ্যাড্রেস করা উচিত সেই জায়গাটা একটা গ্যাপ আছে। কিন্তু অপোজিট সাইটের যদি স্যার আমরা অপারেশন প্ল্যান এনসিডির দিকে তাকাই, সেই জায়গাটায় নিউট্রিশন সম্পর্কে খুব তো নিউট্রিশনে যতটুকু আছে এনসিডিতে কিন্তু সেইভাবে নিউট্রিশনের জিনিসগুলোকে সেইভাবে অ্যাড্রেস করা অপারেশন প্ল্যানে নেই এবং সেইভাবে অ্যাক্টিভিটিসও সেইভাবে দেয়া নেই এনসিডির অপারেশন প্ল্যানে। আমরা জানি স্যার যে আমাদের এসপি এনএসপির মিড টার্ম রিভিউ হয়ে গেল, যেটার একটা প্রিলিমিনারি রিপোর্ট আপনার বিভিন্ন জায়গায় শেয়ার হচ্ছে। সেই জায়গাটাতেও আমরা এনসিডিটাকে ফোকাস করা হয়েছে, বলেছে দেওয়া হবে, কিন্তু অপারেশনাল প্ল্যানে সেই জায়গাটায় কতটুকু অ্যাকোমোডেট করা হবে সেটা স্যার একটা গ্যাপ থেকে যাচ্ছে। তো এইখান থেকে স্যার আপনার যেহেতু আপনি স্যার এনসিডি অপারেশন প্ল্যানের সাথে অনেক বেশি সম্পৃক্ত ছিলেন, আপনার মতে স্যার এনসিডি অপারেশনাল প্ল্যানে এবং নিউট্রিশনের অপারেশনাল প্ল্যানে এটা রিফ্লেকশন কিভাবে হতে পারে? পলিসি লেভেলে কি কাজ করলে এটা রিফ্লেকশন হওয়া উচিত এবং কি ধরনের রিফ্লেকশন হওয়া উচিত? না, যেটা আপনি বলেছেন ঠিক আছে, যেটা এটা হচ্ছে আমরা তো ডিসজয়েন্টেড, কোঅর্ডিনেটেড কাজ বললে এটা আমার সরকারি পাবলিক হেলথ অ্যাসপেক্টে করারও কঠিন একটা কাজ, যে দুইটা জায়গায় যে যেখানে আছে ওখানে ও বলছে আমি রাজা। তাহলে এই জিনিসটা আমরা যে এটাতে ডুপ্লিকেশন অ্যাভয়েড করে খরচ কমিয়ে সমন্বিতভাবে যদি আমরা করতে পারি, তাহলে যেই আউটপুট পাবো কম খরচে, সেটা তো দুইজন আলাদাভাবে ডাইভার্স করে যদি আমরা আলাদা আলাদা করতে থাকি, তাহলে এটা কোনোদিনই আমরা পাবো না।
এই জন্য এনসিডিটা কিন্তু একটা মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ হতেই হবে। এটা স্বাস্থ্য মন্ত্রণালয় একা কিন্তু এনসিডি প্রিভেনশন এন্ড কন্ট্রোল করতে পারে না। তাহলে এই জায়গাটাতে এবং নিউট্রিশনটা তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনেই আছে। তাহলে এখানে একটা সমন্বয় দরকার। এখানে যৌথ প্রযোজনায় মনে করেন যে একটা ক্যাম্পেইন সহ আরো যেগুলা লেজিসলেটিভ প্রভিশনস যেটা দরকার হতে পারে টু পুশ দি পিপল টু গেট হেলদি ফুডস। হ্যাঁ, যেভাবে আমরা লবণে আয়োডিন দেওয়া করেছি, যদিও আমরা দিচ্ছি কিনা এটা মনিটর করার অভাব আছে, কিন্তু দিচ্ছি তো, একটা তো পলিসি করেছি। ঠিক একইভাবে আমাদেরকে কিছু পলিসিতে রিফ্লেক্ট, এবং যেটা বললেন যে পলিসিটা আমাদের আছে কিন্তু এটা কম্প্রিহেন্সিভ নয়, একটা টোটালিটি নয়, এটা ভেরি পিসমিল লুক থেকে আমাদের পলিসিগুলা হয়ে যাচ্ছে। তাহলে ওই টোটালিটি যখন অ্যাড্রেস করবে তখন অবশ্যই নিউট্রিশন এবং এনসিডি নিউট্রিশন এক হয়ে যাবে। যদি বলে যে আমার পলিটিক্যাল উইল 100%, তাহলে তো অবশ্যই এটা এক হতে হবে। তাহলে যদি কেউ এক করতে না দেয়, দেয়ার হিন্ড্রেন্সেস। এই জন্য আমি মনে করব যে এটা 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 অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়কে এই নিউট্রিশন সেক্টরটাকে এটাকে জয়েন্টলি কোঅর্ডিনেটেড ওয়েতে ইমপ্লিমেন্ট করার জন্য এই দুইটা তো হবেই, এনসিডি এবং নিউট্রিশন, সাথে আদার সেক্টরস অফ দি, যেমন মিনিস্ট্রি অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ ল, মিনিস্ট্রি অফ বিজনেস, যেটা কি ইম্পোর্ট করবে, মনে করেন ট্রান্সফ্যাট গুলোর উপর আমরা ভেরি হাই একটা ট্যাক্স ধরে রাখলাম, যেভাবে সিগারেটের উপর 20% আমরা ট্যাক্স দিতে বাধ্য করলাম। এইরকম কতগুলো যদি আমরা লেজিসলেটিভ অ্যাকশনের সাথে আমার কমিউনিটি অ্যাওয়ারনেস বিসিসি যেটা, ওটার সাথে যদি আমরা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়তে পারি তাইলে কিছু কাজ হবে। আমরা কিন্তু এখনো কথার মধ্যে আছে, বাংলাদেশ কথার মধ্যে আছে। স্যার, আপনার এই পয়েন্টটা যদি আমি ধরি স্যার, যে লেজিসলেটিভ এবং অন্যান্য জিনিসগুলোকে মাথায় রেখে আমাদের আগাতে হবে এবং একটা কোঅর্ডিনেশনের প্রয়োজন আছে, তাহলে স্যার এখানে তো কিছু বিষয়ের জায়গাটায় আমরা দেখছি যে এটা আজকে 2020 সাল, কিন্তু এখনো সেই জায়গাটায় আমরা পৌঁছাতে পারিনি, বা সেই জিনিসগুলো ইমপ্লিমেন্টেশনের জায়গাটায় আমাদের এখনো গ্যাপ রয়ে গেছে। তো সেই পার্সপেক্টিভ থেকে আমরা যদি এসডিজি অ্যাচিভমেন্টের কথা যদি বলি স্যার, তাহলে আপনার মতে যে এসডিজির ক্ষেত্রে যে টার্গেট গুলো দেয়া আছে বা যে ইন্ডিকেটর গুলো দেয়া আছে, সেগুলো কি আমরা অ্যাচিভ করতে পারবো বলে আপনার মনে হয়? না, জিনিসটা হচ্ছে কি, আমাদের কিন্তু যেই টাকা পরিমাণ আছে, হেলথের যে বাজেট আছে ফর দ্য এনসিডি সেক্টর, নিউট্রিশন সেক্টর, এখানে আমাদের সবচেয়ে বড় ঘাটতিটা হচ্ছে লিডারশিপ গ্যাপ, লিডারশিপ ফেইলিয়ার। তাহলে এনসিডির যে প্রোগ্রাম ম্যানেজারের যে কাজটা করতে হবে, এটা কিন্তু মন্ত্রী করতে পারবে না, এটা ডিজি করতে পারবে না, ওই প্রোগ্রাম ম্যানেজারকেই করতে হবে কতগুলো কাজ আছে। তাহলে ওই জায়গাটাতে আমরা যেখানে ওখানে লোকগুলো যারা আসছেন, ওরা 1 বছর 2 বছর জন্য আসছেন, রিটায়ারমেন্টের আগে দিয়ে আসছেন, তারপর চলে যাচ্ছেন। ওনারা কোনো মতে টাইম পাস করছে। ওনারা যে এটা একটা প্রোগ্রাম হিসেবে একটা জাতীয় প্রায়োরিটি হেলথ প্রোগ্রাম, ওই হিসাবে যে এটাকে একটা আগিয়ে নেওয়ার কথা, একটা কন্টিনিউটি অফ দেয়ার অ্যাকশনস থাকার কথা, এইটা একেবারেই অনুপস্থিত। এই অনুপস্থিতির কারণেই কিন্তু আমরা এনসিডি সহ অন্যান্য অনেক সেক্টরে আমরা কোনো সফলতা পাচ্ছি না, সফলতার মুখ দেখছি না। কারণ হচ্ছে আমার এনসিডি ম্যান কই? এনসিডি ম্যান থাকতে হবে, তো 2-1 লোক থাকতে হবে ওখানে যারা কনসিস্টেন্টলি কন্টিনিউটি রাখবে, এটা কনসিস্টেন্ট কন্টিনিউটি লাগবে। তাহলে ওই জায়গাটা আমার মানুষের গুরুতর অভাব আছে। তাহলে আমাকে প্ল্যান করে দিলেও কিন্তু আমি সাকসেসফুল হতে পারবো না। তাহলে এই জন্য প্ল্যান করে দেওয়ার তো লোক আছে, এটা ডাব্লিউএইচও কে বললেই ওরা করে দিবে, যে কাউকে টাকা দিলে এরকম অনেক কনসালটেন্ট পাওয়া যায়। আমার দেশের মধ্যেই অনেক কনসালটেন্ট আছে, যে আলিয়া আছে, সেও একজন কনসালটেন্ট হতে পারে, আমরাও কন্ট্রিবিউট করতে পারি। উই ক্যান ডেভেলপ ইট, কিন্তু হু ইজ গোয়িং টু ইমপ্লিমেন্ট ইট, হু ইজ ইন চেয়ার্স, হু ইজ দ্য লিডার? তাহলে ওই জায়গাটাতে এমন একটা আমরা গর্তের মধ্যে পড়ে আছি যে ওখান থেকে আমি বের হওয়ার কোনো রাস্তাই দেখছি না। যে প্রত্যেক সময় দেখবো যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আছে 2 মাস আছে, 1 বছর আছে, 2 বছর আছে, ডেপুটি ডাইরেক্টর আছে 1.5 বছর আছে, ডাইরেক্টর আছে 6 মাস আছে, এইভাবে করে একটা
প্রোগ্রাম তো চলতে পারে না, এটা কন্টিনিউটি কোথায়? আর কন্টিনিউ আরেকজন আসছে যে ওনারা কন্টিনিউটি দিতে পারতো, কিন্তু ওনারা এসে করছেন কি বলছে ওমিট অল ফ্রেশ অর্ডার, আগে যা ছিল এগুলো কিছু হবে না, সব নতুন, আমি যা বললাম এগুলো সব হবে। এইভাবে করে এটা আমরা আউটপুটটা পাচ্ছি না। আমরা কিন্তু খরচ ঠিকই করছি, মানে সবকিছু খরচ পয়সা তো খরচ হয়ে যাচ্ছে, কিন্তু আউটপুট যেটা আসার কথা ওই জায়গাটাতে আমরা আসতে পারছি না। স্যার আপনার কাছে আমি আবার আসছি স্যার। আলে আপা আপনার কাছে আসতে চাই। স্যার যে কথাটি বললেন যে লিডারশিপ ইজ এ ফ্যাক্টর, আপনি এই লিডারশিপের ব্যাপারে আপনার মন্তব্য শুনতে চাই। সাথে একটা প্রশ্ন হলো যে আমরা যদি সার্ভিসের ক্ষেত্রে যদি তাকাই, আমরা জানি যে আমাদের পাবলিক সার্ভিস অনলি 30% কভার করে সার্ভিসে, রেস্ট অফ দ্য 70% প্রাইভেট সেক্টর এবং অন্যান্যরা। তো লিডারশিপ ইমপ্লিমেন্টেশন যদি আমি সার্ভিসটার কথা যদি চিন্তা করি, সেখানে তো একটা বড় গ্যাপ প্রাইভেট সেক্টরে থাকছে, কিন্তু এই প্রাইভেট সেক্টরকে কন্ট্রোল, ম্যানেজমেন্ট বা তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া, এই জিনিসগুলোর তো একটা গ্যাপ আছে। তো আপনার সেই ক্ষেত্রে কোনো সাজেশন আছে কিনা? ধন্যবাদ। কোশ্চেনটা করলেন খুব সহজে, উত্তরটা কিন্তু খুবই কঠিন। কারণ একটু আগে রেদন ভাই বলছে মাল্টি সেক্টরাল, তবে আমার মতটা একটু ভিন্ন। আমি একটু ভিন্নভাবে এনসিটি কন্ট্রোলকে দেখি। আমার তার একটা বড় কারণ হচ্ছে আমি একজন হেলথ সিস্টেম স্পেশালিস্ট, একজন এপিডেমিওলজিস্ট। সো এই দুটাকে এক জায়গায় আমি নিয়ে আসার চেষ্টা করি, এটা সহজ কাজ না। সো আপনি যে লিডারশিপের কথাটা বললেন, অবশ্যই একটা প্রোগ্রামকে ইমপ্লিমেন্ট করার জন্য গভর্নমেন্ট লেভেলের একটা ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে এবং ইমপ্লিমেন্ট করার জন্য একটা পলিসি বা সার্ভিস থাকতে হবে। কিন্তু এই সার্ভিসটা যে সবসময় সরকারি মহল থেকে ইমপ্লিমেন্ট হবে তা কিন্তু না। এইখানেই কিন্তু পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপের কথা চলে আসছে। যেমন আমরা যেমন একটু আগে বলছিলাম যে আমরা ধারণা করি এনসিটি মানে হচ্ছে একজন অ্যাডাল্ট ব্যক্তির হাইপারটেনশন হবে, ডায়াবেটিস হবে, তারপর আমরা ট্রিটমেন্ট করতে বসবো। আসলে কিন্তু এটা লাইফস্টাইল ডিজিজ, অর্থাৎ এটা একটা লাইফ সাইকেল অ্যাপ্রোচ অফ ডেভেলপিং দ্য ডিজিজ, এবং দিস ইজ এ লাইফ সাইকেল ডিজিজ। মানে হচ্ছে আপনার লাইফ সাইকেলটা যদি আপনি চেঞ্জ করতে পারেন, স্টাইলটাকে যদি চেঞ্জ করতে পারেন, তাহলে কিন্তু আপনি, অর্থাৎ লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই প্রিভেনশনের পথটাকে সহজ করে দিতে পারেন। যেমন আমরা বলছি যে এনসিটি কন্ট্রোল বা নিউট্রিশনের জন্য কন্ট্রোল এনএনএস এর প্রোগ্রামে, এনসিডির জন্য এনসিডি, অথচ এখানে অনেক কিছু আছে দুজনের ওভারল্যাপ হয়। যেমন এনএনএস প্রোগ্রাম একদিকে যেমন বলছে যে মায়েরা প্রেগনেন্ট অবস্থায় বেশি করে এই খাবার খাবেন, ডিম খাবেন, সেটা খাবেন, কিন্তু সেই সময় আবার এনসিডি এসে বলছেন ওজন কমাবেন। সো এখানে হচ্ছে যে ডিসলিঙ্কড, একই তথ্যের পজিটিভ সাইড কি এবং নেগেটিভ সাইড কি, এই দুটো পাশাপাশি আমরা বলছি না, সে যেই বলি না কেন। যার জন্য যার উপর আমার এক্সপেকটেশন, যে ব্যক্তি আলটিমেটলি আমাকে ইন্টারভেনশন নিতে হলে আমাকে এই তথ্যটা জানতে হবে, আমাকে কনভিন্সড হতে হবে, যেন আমি নিজে প্র্যাকটিস না করি। এখন গভর্নমেন্ট যদি বন্দুকও তাক করে, আমি যদি তা করি প্র্যাকটিস, কেউ আমাকে কিন্তু এটা চেঞ্জ করাতে পারবে না, এটা কিন্তু সত্যি কথা। সেই জন্য ব্যক্তি লেভেলে করার জন্য আসলে আমাদের ডিসিপ্লিনারি লাইফটা আনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্গেট হচ্ছে আমাদের স্কুল হেলথ প্রোগ্রাম। সে প্রাইভেট স্কুল হোক, গভর্নমেন্ট স্কুল হোক, স্কুল হেলথ প্রোগ্রাম থেকে যদি আমাদের এই নিউট্রিশন রিহ্যাবিলিটেশনের বিষয়টা আনা হয়, এবং সে যেটাই হোক, ওভারওয়েট হোক, ওবেসিটি হোক, এবং কার্ডিওমেটাবলিক রিস্ক ফ্যাক্টরগুলো যদি ইয়াং এজ থেকে কন্ট্রোল করার জন্য স্কুলের একটা কারিকুলাম এবং প্র্যাকটিস প্রোগ্রাম থাকে, ফিজিক্যাল অ্যাক্টিভিটির প্রোগ্রাম, ডায়েটারি হ্যাবিট ডেভেলপমেন্টের প্রোগ্রাম, এটা যদি আমরা রাখি, তাহলে হবে কি, এবং আমরা যদি ফ্যামিলি মেম্বার অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে, অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে আমরা ফ্যামিলি মেম্বারকে যদি ইনভলভ করি, তাদেরকে যদি শেখাই, তখন তারা কিন্তু বাড়িতেও সেই একই প্র্যাকটিস করে। সো স্কুলে একটা ডিসিপ্লিনের মধ্যে আছে, বাড়ি থেকে প্র্যাকটিস করছে বাবা মারাও, এই জিনিসটা কিন্তু একটা টোটাল ডিসিপ্লিন তৈরি হয় ছোটবেলা থেকে, এবং সেই জন্যই কিন্তু বড় হয়ে একটা পর্যায়ে গিয়ে সে কিন্তু আর লাইফস্টাইল থেকে বের হয় না, সে জানে কোনটা গুড হ্যাবিট, কোনটা ব্যাড হ্যাবিট। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। সো লিডারশিপের সাথে সাথে আমি যেটা বলবো, এটা টু ওয়ে অ্যাপ্রোচ হতে হবে। একটা যেমন টপ ডাউন অ্যাপ্রোচ, তেমনি বটম আপ অ্যাপ্রোচ, দুটো একসাথে করতে হবে। সেটা গ্রাসরুট লেভেলের যে কাজ, যে দায়িত্ব বা মডালিটি, সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট, সেটাকে অন্যভাবে প্ল্যান করতে হবে। আবার টপ লেভেলে, পলিসি লেভেলে বা ইমপ্লিমেন্টেশন লেভেলে যে মডালিটি, সেটা কিন্তু আরেক রকম, সেটাকে আরেকভাবে প্ল্যান করতে হবে। তাই এখানে যেমন সার্ভিস ইমপ্লিমেন্টার লাগবে, পলিসি মেকার লাগবে, মানে ক্লিনিশিয়ান লাগবে, এখানে প্ল্যান তো আছেই আমাদের। না, আমি অন্যভাবে বলছি যে, আমি বলছি যে প্ল্যান একটা ভাবে করে, আমরা টেবিলে বসে আমরা হয়তো ক্লিনিশিয়ানরা বলে একটা প্ল্যান করছি, আমরা পলিসি মেকাররা বসে প্ল্যান করছি, কিন্তু সেই প্ল্যানের মধ্যে আমরা কি কখনো বাচ্চাদেরকে নিয়ে এসেছি?
কখনো কি উইমেনদের নিয়ে এসেছি, কখনো কি ওয়ার্কিং পিপল তাদেরকে নিয়ে এসেছি, আমরা জিজ্ঞেস করেছি এই প্ল্যানটা ইমপ্লিমেন্টেশন করতে গেলে আপনি কোন জায়গায় সেটাতে কম্প্রিহেনসিভনেস যেটা হচ্ছে এটা আমরা আরো করি না, আমাদের কম্প্রিহেনসিভ হওয়া উচিত। প্র্যাকটিসে নাই। এটা আমাদের এই প্র্যাকটিসটা আমরা তৈরি করি না, কিন্তু এখন সেই প্র্যাকটিসটা আসলে পৃথিবীর কোনো জায়গাতেই নাই। এখন যেমন ইনক্লুসিভনেস এবং কমিউনিটি এনগেজমেন্ট কথাটা বারবার আসছে, সো ইনক্লুসিভনেস কমিউনিটি এনগেজমেন্ট সবকিছুতে যদি আনতে পারি, আমরা শুরু করতে পারি, দ্যাট উইল বি এ গুড স্টার্ট ফর ইমপ্লিমেন্টেশন এন্ড লিডারশিপ। এইটাই লিডারশিপের যোগ্যতা এবং দক্ষতা, যে সে এটা প্ল্যান করতে পারছে। সো যিনি একজন লিডার যখন জানেন এবং তাকে যদি সুযোগ দেওয়া হয়, তার স্বাধীনতা দেওয়া হয় এবং অবশ্যই বাজেট দেওয়া হয়, তাহলে কিন্তু উনি আসলে প্ল্যান করতে পারেন। ব্যক্তিকে না দিয়ে আমার মনে হয় সিস্টেমসের দিকে তাকানো দরকার। আর দ্বিতীয় যেটা আপনি বললেন একটু কি প্রাইভেট সেক্টরের দুটো বিষয় আছে, একটা হচ্ছে প্রিভেনশন আর একটা হচ্ছে থেরাপিউটিক অর্থাৎ কিউরেটিভ বা রিহ্যাবিলিটেশন। পরবর্তীতে আমাদের চিন্তা করতে হবে, আমাদের অনেকগুলো পপুলেশন আছে। আমি যদি চাইল্ড অ্যাডোলেসেন্ট বলি সেটা এক ধরনের প্রোগ্রাম, অ্যাডাল্টদের বলি মেল অ্যান্ড ফিমেলদের জন্য এক ধরনের প্রোগ্রাম, আবার ওল্ডার এজ পিপলদের কথা ভুলে গেলে হবে না। কিন্তু 60+ অসংখ্য মানুষ কিন্তু আমাদের প্রোডাক্টিভ এজ গ্রুপে না থাকলেও, বয়সের দিক দিয়ে না থাকলেও, ফিজিক্যালি দে আর ভেরি অ্যাক্টিভ, মেন্টালি ভেরি অ্যাক্টিভ, দে আর কন্ট্রিবিউটিং টু দ্য সোসাইটি। এবং এই মানুষগুলাই কিন্তু সবচেয়ে বেশি এনসিডিতে ভুগছে, এবং তাতে করে কি হচ্ছে, তাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে, ক্যাটাস্ট্রফিক পভার্টি তৈরি হচ্ছে, এবং যে সময়টা এবং অর্থটা তারা স্বাস্থ্যকর খাবারের পিছিয়ে ব্যয় করতে পারতো, হেলদি লাইফস্টাইলের পিছিয়ে ব্যয় করতে পারতো, সেটা তো তারা এখন হাসপাতালে ব্যয় করছে বা চিকিৎসককে ব্যয় করছে। এই জায়গাতে আমি বলছি প্রিভেনশনটা আসলে গভর্নমেন্ট সেক্টরকেই করতে হবে। প্রাইভেট সেক্টরের পক্ষে প্রিভেনশন করা কঠিন, কারণ প্রিভেনশন হচ্ছে ইউ হ্যাভ টু প্রোভাইড সার্ভিসেস টু পিপল অ্যাট ফ্রি অফ কস্ট। কিন্তু প্রাইভেট সেক্টর একটা বড় ম্যান্ডেট হচ্ছে বিজনেস প্রফিট। এবং কিউরেটিভ কেয়ারটা আসলে কিউরেটিভ রিহ্যাবিলিটেশন কেয়ারটা ইজ ভেরি এক্সপেন্সিভ, এবং সবাইকে কিন্তু কিউরেটিভ বা রিহ্যাবিলিটেশন দিতে হয় না। সুতরাং এই জায়গাটাতে গভর্নমেন্ট অবশ্যই পার্টনারশিপ করতে হবে প্রাইভেট কোম্পানির সাথে, এবং পার্টিকুলারলি সেটা হতে পারে এনজিও, সেটা হতে পারে প্রাইভেট হসপিটালস, সেটা হতে পারে প্রাইভেট রিহ্যাবিলিটেশন সেন্টার। কারণ হচ্ছে যে কিছু ইনসেন্টিভ যদি না দেওয়া হয় এই কাজে, এটা কিন্তু একদিনের কাজ না। সে প্রিভেনশনই বলেন আর কিউরেটিভই বলেন, একটা হাইপারটেনশন বা ডায়াবেটিস রোগীকে কিন্তু সারা জীবনে শেষ দিন পর্যন্ত তার ডিসিপ্লিন বা ট্রিটমেন্ট করে যেতে হবে। আমি আজকে আসলাম 7 দিনের একটা অ্যান্টিবায়োটিক দিলাম, আমার জ্বর ভালো হয়ে গেল, আমার টাইফয়েড 14 দিন ট্রিটমেন্ট দিলাম, ভালো হয়ে গেল, এটা কিন্তু সহজ। আর এনসিডি কন্ট্রোল কিন্তু লাইফ টাইম অ্যাপ্রোচ। তাই আমি বলছি যে যদি আমরা আমাদের ট্রিটমেন্ট এবং রিহ্যাবিলিটেশনে আমরা যদি লো কস্ট প্রোগ্রাম তৈরি করতে পারি, গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলে, দুজনকে উইন উইন সিচুয়েশনে থাকতে হবে, যেমন আলটিমেটলি বেনিফিটেড হয় পেশেন্ট অথবা ব্যক্তি, ইন্ডিভিজুয়াল, সে বাচ্চাই হোক, অ্যাডোলেসেন্টই হোক, অ্যাডাল্ট মেলই হোক, অ্যাডাল্ট ফিমেলই হোক। এটা একটা বড় সেক্টর হতে পারে। আর আমি শেষ যে অ্যাপ্রোচটার কথা বলবো, আমরা ভুলে যাচ্ছি, আমরা সব ধরনের প্রোগ্রাম কিন্তু ফর্মাল সেক্টরকে কেন্দ্র করে করি। ফর্মাল সেক্টর অর্থাৎ মনে করেন গভর্নমেন্টের রুরাল প্রোগ্রাম এগুলাতে করি, কিন্তু নন ফর্মাল সেক্টরে, বিশেষ করে আরবান এলাকায় বিশাল একটা গ্রুপ, প্রোডাক্টিভ এজ গ্রুপ, যারা ইকোনমিকে মানে বুম করতে হেল্প করছে, দেশের ইকোনমিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু কোনো ধরনের সার্ভিস, প্রিভেনশনই হোক কিউরেটিভ, সেটা কিন্তু সহজ করা আজও হয়নি। তারা কিন্তু সবসময় প্রোগ্রামের বাইরে, গভর্নমেন্টের প্রোগ্রামের বাইরে, প্রাইভেট সেক্টর তাদের কাছে দুরূহ, চাঁদে যাওয়ার মতো অবস্থা। সো এই যে নন ফর্মাল বা ইনফর্মাল, যেটা বেশি প্রচলিত জানি না, এই সেক্টরকে কিভাবে নিয়ে আসতে হবে এই প্রোগ্রামের আওতায়, এটা কিন্তু টোটালি আরেকটা মডেল, যেটা এখন পর্যন্ত বাংলাদেশের হেলথ পলিসির মধ্যে আসেনি। সো আমি মনে করি এই যে থিঙ্কিং প্রসেস, লিডারশিপ রোলস, এই সবগুলো এখন চিন্তা করতে হবে। যেমন ডাব্লিউএইচও একটা প্রেসক্রিপশন দিয়ে দিল, বা ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসক্রিপশন দিয়ে দিল, বা অন্য কান্ট্রিতে একটা সার্ভিস খুব ভালো কাজ করেছে, আমাদের দেশে সেটা করবে কিনা সেটা কিন্তু টেস্ট করতে হবে। যেমন আমরা কিছুদিন আগে হাইপারটেনশন কন্ট্রোলের একটা বড় প্রোগ্রাম করেছিলাম, মানে গভর্নমেন্টের সাথে একটা ইন্টারভেনশন দিয়েছিলাম, অসাধারণ রেজাল্ট পাওয়া গেছে, এবং সাউথ এশিয়ান 3টা কান্ট্রিতে একসাথে, রুরাল পপুলেশনের মধ্যে। সো এটা কি ছিল? এটা কিছুই না, গভর্নমেন্ট একটা সুন্দর মডেল করে, গভর্নমেন্টকে সম্পৃক্ত করে একটা সার্ভিস মডেলকে অগমেন্ট করা, অর্থাৎ এগিয়ে নিয়ে যাওয়া, এবং কাজটা করেছে কিন্তু গভর্নমেন্টের গ্রাসরুট লেভেলের হেলথ ওয়ার্কাররাই এবং ডক্টররাই, অথচ সেটা থেকে অসাধারণ ফল পেয়েছেন, আলটিমেটলি বেনিফিটেড হয়েছেন পেশেন্ট। সো এই ধরনের অ্যাপ্রোচে যদি আমরা যেতে পারি, সিস্টেমস অ্যাপ্রোচে এট লো কস্ট এবং প্র্যাগম্যাটিক সার্ভিস, তাহলে অবশ্যই এটা সম্ভব। ধন্যবাদ। আপা, অসংখ্য ধন্যবাদ। আমি
আপনার কাছে একটা ছোট করে একটা ইস্যু আমার মনের ভিতরে সব সময় আসে। আমি রেদওয়ান স্যারের কাছে আসবো, আসার আগে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। প্রাসঙ্গিকতা থেকে এই আলাপ আলোচনাটা লিডারশিপের, গভর্নমেন্টের কমিটমেন্টের কথা আসলো। এখানে আপনি দেখেন যে আমি ডোনারদের রোলটা নিয়েও আপনাকে একটা ছোট করে আমার উত্তরটা চাই। সেটা হলো যে বাংলাদেশে টোবাকো কন্ট্রোলের জন্য আমরা যারা কাজ করছি এবং আমাদের হেলথ সেক্টরের যারা ডোনাররা কন্ট্রিবিউট করে, তাদের সবচেয়ে বড় বিজনেস হলো টোবাকো বিজনেস। আমরা যদি তাকাই যে ব্রিটিশ আমেরিকান টোবাকো, এটার মালিকানা হলো আপনার আমেরিকানরা এবং ব্রিটিশরা, কিন্তু তাদের একটা বড় স্টেক হলো আমাদের হেলথ সেক্টরে। তো তারা আমাদের হেলথের জন্য এত করতে চায়, কিন্তু তাদের কমিটমেন্ট টুয়ার্ডস দ্য টোবাকো প্রিভেনশন, তাদের কিন্তু সেই কমিটমেন্টের জায়গাটায় গ্যাপ দেখা যায়। এবং সেই সাথে সাথে আমি আরেকটা জিনিস আপনাকে বলি যে আমরা আমাদের ডেভেলপমেন্টের একটা বড় অংশীদার হলো জাপান গভর্নমেন্ট। রিসেন্টলি জাপানের টোবাকো কোম্পানি বাংলাদেশের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট করলো। শুধু বড় ইনভেস্টমেন্ট করলো না, সেই সাথে সাথে তারা এনসিডি তে একটা প্রজেক্টও তারা নিয়ে আসলো, যেটা আমার গভর্নমেন্ট পার্টনার হিসেবে কাজ করছে। তো তাদের জাপান টোবাকো যখন টাকা নিয়ে আসলো ব্যবসা করার জন্য টোবাকোর, সেই সাথে সাথে এনসিডিও একটা তারা প্রজেক্ট শুরু করলো। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এটি সাম সর্ট অফ আমাদের মুখ বন্ধ রাখার জন্য। এই যে দ্বৈতচারিতা, শুধু যে আমরা আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট না, ডোনারদের যে এই এনসিডির ব্যাপারে তাদের যে দ্বৈতচারিতা এবং কমিটমেন্টের অভাব, এটার ব্যাপারে আপনার একটু মন্তব্য শুনতে চাই। খুব কঠিন প্রশ্ন করলেন। একটা আমরা অবশ্যই বাংলাদেশ আসলে হিস্টোরিক্যালি ডোনার ডিপেন্ডেন্ট ছিল আমাদের স্বাধীনতার পর থেকে। কিন্তু আপনি যদি বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকান, ডোনারদের ডিপেন্ডেন্স আমাদের খুব কমে গেছে। বাংলাদেশ কিন্তু তার নিজস্ব অর্থায়নে স্বাস্থ্য খাতকে এগিয়ে নিয়ে গেছে এবং ডোনার কন্ট্রিবিউশন আমি যতদূর মনে হয়, যদি ভুল না করে থাকি, মাত্র 7%। তাই আমার কাছে মনে হয় গভর্নমেন্ট আসলে অনেক অনেক বেশি এম্পাওয়ার্ড টু মেক এ ডিসিশন, মেক এ পলিসি। কিন্তু এখন জিওপলিটিক্যাল রিজনে আমাদের অনেক সময় নেগোসিয়েশন করতে হয়, উই নিড টু বি ফ্রেন্ডস। কিন্তু এইখানে কিন্তু একটা বড় বিষয় আছে যে আপনি যেমন বলছেন যে ডোনাররা অনেক টোবাকো সেক্টরে ইনভেস্টমেন্ট করছে। আমাদের কিন্তু আরেকটা কথা পাশাপাশি ভুলে গেলে চলবে না, যে শুনতে খারাপ লাগবে, এই টোবাকো সেক্টরে কিন্তু অসংখ্য মানুষের কর্মসংস্থান হচ্ছে। সো এই যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা যদি তৈরি করতে পারে, আমরা যদি এই টোবাকো ইন্ডাস্ট্রির উপরে আমাদের জীবিকা নির্বাহ বা ইকোনমিক ডিপেন্ডেন্সটা আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসি, তখন কিন্তু অনেক বেশি সোচ্চার হতে পারবো আমরা এটার বিরুদ্ধে কাজ করতে। এটা একটা বিষয়। আর আমি যদি প্রপোর্শনাল ডিস্ট্রিবিউশন দেখি যে হেলথে তাদের ডোনারদের কন্ট্রিবিউশন কেমন, অথবা টোবাকো সেক্টরে বা আপনি বলেন না ইন্ডাস্ট্রি, প্রসেস ফুড ইন্ডাস্ট্রি, এটাই বলেন না কেন, আপনি বাংলাদেশের প্রসেস ফুড ইন্ডাস্ট্রির দিকে তাকান, এখানে তো ডোনাররা না, এখানে তো বাংলাদেশি ব্যবসায়ীরাই করছে, কিন্তু কারণ কি ওখানে প্রফিট জড়িত। আসলে এই জায়গাটাতে একটা গ্যাপ আছে। আমি নিজে প্রাণ ইন্ডাস্ট্রির সাথে কাজ করে দেখেছি। তো এখানে গ্যাপটা কোথায় আমার কাছে যেটা মনে হয়েছে, যে ইন্ডাস্ট্রি যখন কোনো প্রোডাক্ট তৈরি করে যেটা পিপলের জন্য, বেসিক নিডের জন্য, খাদ্য, অন্ন, বস্ত্র, যেটাই বলেন, বাসস্থান, তখন যদি তাদেরকে অ্যাওয়্যার করে দেওয়া হয় বা কোনো ধরনের পলিসি ফর্মুলেশনের মধ্যে আনা যায় যে কোন জায়গাটা আসলে হার্ম তৈরি করবে, কোন জায়গায় বেনিফিটটাকে আউটওয়ে করে রিস্ক বেড়ে যাবে, এই ধরনের একটা গাইডলাইন, অথবা বলতে পারবো যে একটা ডেডলাইন যদি দিয়ে দেওয়া হয়, কাট অফ পয়েন্ট, এবং মনিটরিং করা হয়, তাহলে কিন্তু এই যে হার্ম ফ্রম টোবাকোই বলেন, হার্ম ফ্রম প্রসেস ফুড ইন্ডাস্ট্রি বলেন, বা আরো অনেক কিছু আছে, তাই না? এখন তো আরো বেশি হয়ে গেছে যে আমাদের মোবাইল ইন্ডাস্ট্রি, এখন গেমিং করে আমাদের বাচ্চারা মানসিকভাবে ফিজিক্যালি অনেক বেশি সেডেন্টারি হয়ে যাচ্ছে। এটা একটা বিশাল ইন্ডাস্ট্রি। এখন কাকে আপনি দোষ দেবেন? এটা তো আমাদের প্রগতির সাথে, টেকনোলজি ইনোভেশনের সাথে সাথে এগুলো আসতেই থাকবে। আমরা যখন কোন নতুন টেকনোলজি আসে, সাথে সাথে সেটাকে অ্যাডাপ্ট করতে চাই। উই ওয়ান্ট টু বি এ পার্ট অফ দ্য গ্লোবাল কমিউনিটি। এটার আফটার ইফেক্ট বা হার্মফুল ইফেক্ট আমরা অনেক পরে দেখতে পাই, তাই না? তো সেই জন্য ওই যে আমি বললাম যে ওয়েন আমাদের বেনিফিটটা আউটওয়ে করে রিস্ক এবং হার্ম চলে আসছে, ওই ব্যালেন্সটা করার জন্য আসলে আমাদের একটা খুব কঠিন গভর্নেন্স এবং অ্যাকাউন্টেবিলিটির জায়গা তৈরি করা দরকার। এইভাবে কিন্তু আমি আবার বলছি, এইভাবে কিন্তু আমরা গত দশকেও চিন্তা করিনি, এটা মানতে হবে।
আমরা কিন্তু যত এগোচ্ছি, যত শিখছি, তত কিন্তু আমরা জানছি। আর জানার সাথে সাথে কিন্তু ইমপ্লিমেন্টেশন করা কঠিন। আমি বিশ্বাস করি, আমার এটা দৃঢ় বিশ্বাস, সরকার যে এইসব বিষয়ে চিন্তা করছে না তা না, ডোনাররাও যেসব বিষয়ে চিন্তা করছে না তা না। আমি সরাসরি বেশ কিছু ডোনারের সাথে সরাসরি কাজ করি, কিন্তু জিনিসটা যেটা হচ্ছে যে গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে এবং ডোনার ডিপেন্ডেন্সি কমিয়ে, মানে আনহেলদি বা হার্মফুল সেক্টর থেকে সরিয়ে মোর বেনিফিশিয়াল বা হেলদি সেক্টরের দিকে আমাদেরকে নজরটা দিতে হবে। আমি মনে করি এটা একটা প্রসেস হতে পারে আমাদের ফিউচার ডিরেকশনের জন্য। ওভার টু ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ আপা। স্যার, আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন নিয়ে আসতে চাই। স্যার, আমরা জানি যে আমাদের গভর্নমেন্ট থেকে, মিনিস্ট্রি অফ হেলথ থেকে, এনসিডিসি তারা একটা মাল্টি সেক্টরাল এনসিডি অ্যাকশন প্ল্যান তৈরি করেছিল এবং তারা 2 বা 3টা মিটিংও বিভিন্ন সেক্টর উইদিন দ্য গভর্নমেন্টের যে সমস্ত সেক্টরগুলো আছে তাদের নিয়ে কয়েকটা মিটিং করে। কিন্তু আমাদের যে দাবিটা ছিল যে মাল্টি সেক্টরাল না, মাল্টি স্টেক হোল্ডারও এখানে এঙ্গেজমেন্ট দরকার। তাহলে মাল্টি স্টেক হোল্ডার বলতে স্যার এই যে আইসিডিডিআরবির মতন আপনাদের ইনস্টিটিউট যেটা আছে, ইউনিভার্সাল, প্রাইভেট সেক্টর, এনজিও, সবাইকে নিয়ে আসলে মাল্টি স্টেক হোল্ডার করা দরকার, মাল্টি সেক্টরাল না। আবার মাল্টি সেক্টরাল যে মিটিং গুলো হয় সেই জায়গাটায় আপনার খুব বেশি যে আমরা কমিটমেন্ট, খুব বেশি যে সেটাকে এনসিডিটাকে প্রায়োরিটাইজ করার সেরকম অ্যাচিভমেন্ট আমরা দেখতে পাইনি। সেই সাথে সাথে আমাদের মিনিস্ট্রি অফ হেলথের নিউট্রিশন নিয়ে স্যার একটা সিভিল সোসাইটি মুভমেন্ট আছে, যেটাকে সান সিভিল সোসাইটি মুভমেন্ট বলা হয়, যেটির চেয়ার হলো আমাদের মিনিস্ট্রি অফ হেলথের এডিশনাল সেক্রেটারি WHO, উনি এটা চেয়ার করেন। তো ওনার নিউট্রিশন নিয়ে যে সমস্ত উনি মাল্টি স্টেক হোল্ডারকে নিয়ে উনি কাজ করেন, সেই জায়গাটাকে আমরা মনে করি যে ইটস মে বি পসিবল সেই নিউট্রিশনের ওইখানে এই এনসিডিটাকে ইনক্লুড করে আলাপ করা উচিত এবং সবাইকে নিয়ে আগানো উচিত। তো এই ব্যাপারে স্যার, আপনি তো অনেকদিন যাবত এনসিডিতে কাজ করছেন, আপনার কন্ট্রিবিউশন অনেক, আপনার কন্ট্রিবিউশনটা কতটুকু আছে এবং এই ব্যাপারে আপনার সাজেশনটা কি হতে পারে স্যার? না, যেটা জিনিসটা হচ্ছে যে মনে করেন এনগেজিং দ্য ডোনর্স, এনগেজিং ভেরিয়াস স্টেক হোল্ডার্স, এনগেজিং ভেরিয়াস সেক্টরস, এই জিনিসটা কে করবে? যেটা বললাম যে আমি আমার যে কোর পার্সন, মনে করেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করব, এটা বললেই কি কাজটা হয়ে যাবে? এখানে একটা লিডারশিপ দিতে হবে। তাহলে গভর্নমেন্টের ওই জায়গাটাতে কিভাবে অ্যাড্রেস করবো আমি জানি না, আজকে না হোক, না হলে কিন্তু আমি যেটা বলছি যে যেটাকে বলি কনসিস্টেন্ট কন্টিনিউটি, ওটা থাকে না। তাহলে এটা অবশ্যই অনেকগুলা কাজ একসাথে। এটা যেমন আলিয়া বলছিল যে স্কুলে যদি আমরা শিখাইতাম, তাহলে স্কুলে শিখাই যদি শেষ হয়ে যেত, তাহলে তো সারা দুনিয়া এনসিডি শেষ হয়ে যেত। তাহলে এটা এরকম 100টা অ্যাকশনের মধ্যে একটা অ্যাকশন হচ্ছে উই গিভ দেম সাম এডুকেশন এট দিস পয়েন্ট অফ টাইম। কারণ এটা এত লোকে এটা ডিস্ট্রিবিউট করবে নলেজটাকে, এটা কি পরিমাণ গিয়ে ফ্যামিলিতে ইম্প্যাক্ট করবে, এটা অনেক ব্যাপার আছে। এই জন্য অবশ্যই এটা বাংলাদেশে কিন্তু অলরেডি ইনকর্পোরেটেড আছে যে কারিকুলামের মধ্যে, ইভেন প্রাইমারি স্কুল কারিকুলাম, সেকেন্ডারি স্কুল কারিকুলাম, দুই জায়গাতেই অ্যাজ শর্ট অ্যাজ পসিবল এনসিডি কে কিন্তু অ্যাড্রেস করা আছে। কিন্তু জিনিসটা হচ্ছে ওইটা ওদের মধ্যে তো জেনারেট করতে হবে, ওই আগ্রহটা তুলে আনতে হবে, নাহলে তো ওইটা কোনো কাজ হচ্ছে না, অথবা পরীক্ষায় জিজ্ঞেস করতে হবে। তাহলে এইরকম না হলে কিন্তু ওগুলো খুব বেশি কাজ হয় না। এই জন্য আমরা মাল্টি সেক্টরাল এবং গভর্নমেন্ট এটা যেভাবে চলছে বাংলাদেশে, তো আমি আর কোনো রাস্তা দেখি না। মনে করেন আমি যদি বলি যে মন্ত্রী সাহেব কেন এই কন্ট্রোলটা দেখেন না, এই মাল্টি সেক্টরাল আমরা মাল্টি স্টেক হোল্ডার বসে একটা সিদ্ধান্ত নিলাম, এইটার ইমপ্লিমেন্টটা করবে কে? তাহলে ইমপ্লিমেন্টটা না হলে কি ওরে কেউ কোনো প্রশ্ন করবে? ইমপ্লিমেন্টেশন না হলে কি কিছু হচ্ছে? ওনারা মোটামুটি বছরের টাকার খরচটা করে দিতে পারলেই কাজ শেষ হয়ে গেছে। এখানে কোনো সিস্টেম অফ অ্যাকাউন্টেবিলিটি নেই। তাহলে আসলে আমরা এগুলো এইরকম গল্প করে, ভিডিও মিটিং করে আমরা বলে যেতে থাকবো। এখন যদি এমন হতো যে মানুষ সবাই নিজে নিজে বুঝে গেছে এবং যে যার মতো করে ব্লাড প্রেশার কন্ট্রোল করছে, ডায়াবেটিস কন্ট্রোল করছে এবং ভেজিটেবল খাচ্ছে, ফ্রুট খাচ্ছে, তাহলে তার কোনো সমস্যাই ছিল না। কিন্তু মানুষ তো আসলে খায় না, এটার জন্য একটা প্রোগ্রাম দরকার। মানুষকে ইউনিফর্মলি করানোর জন্য একটা প্রোগ্রাম দরকার। ওই প্রোগ্রামটা একটা কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম হতে হবে।
এবং এটা কস্ট কন্টেইন করে ম্যাক্সিমাম বেনিফিট দিয়ে হবে। একটা এনসিডি ডে পালন করতে হবে, করলাম। 10টা রিসার্চ প্রজেক্ট আছে, এগুলো ডিস্ট্রিবিউট করে দিলাম। বিসিসি তে 10 কোটি টাকা খরচ করতে হবে, এটা করে ফেললাম। আইসিডিডিআরবি দিয়ে 2টা কাজ করাইতে হবে, রিসার্চ প্রজেক্ট করাইতে হবে, এটা করাই ফেললাম। এইভাবে করে কতগুলা কাজ আমরা করছি। কিন্তু এখানে যে আমরা যে এনসিডি প্রিভেনশন এন্ড কন্ট্রোলের জন্য যেই সে মাল্টি সেক্টরাল যে গাইডলাইন বা মাল্টি স্টেক হোল্ডার যে গাইডলাইন বা আমার হেলথ সিস্টেমকে কিভাবে বেস্ট ইউটিলাইজ, এই গাইডলাইন গুলো কিন্তু একদম কমপ্লিট না হলেও কিন্তু লেখা আছে। কিন্তু যিনি আজকে পোস্টিং নিয়ে আসলো উনি তো ওটা পড়েও দেখতেছেন। তাহলে এটা কি করছি যে আমরা ভার্চুয়ালি পিসফিল কাজ করছি। যেমন আলিয়া ওর জায়গা থেকে যতটুক পারে করছে, সরকারের সাথে যতটুক সহযোগিতা করে সম্ভব ওটা করছে। ডোনররা চায় যে কিছু একটা কাজ হোক, ওটা করছে। তাহলে এইভাবেই কিছু কাজ হচ্ছে মনে করেন। আর বাকিগুলা হচ্ছে টাকা খরচ হচ্ছে। কাজ হচ্ছে কিনা আমি জানি না, টাকা খরচ হচ্ছে। এতে যদি বাই প্রোডাক্টে কিছু হয়ে যায় সেটা হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে ওইসব জায়গাগুলোতে অ্যাড্রেস করতে হবে। যদি আমি আসলে বলি যে না আমি দেশের জন্য মিনিংফুল, এটা হতে হবে। আর হচ্ছে আমি তো লেখা আছে, তো করছি তো, এই যে কাগজ দেখেন না, এটা বললে তো আর কোনো কথা নেই। আমাদের সবকিছু লেখা আছে, আমরা কাগজে কলমে সবই করছি। আমি লবণ কমানোর জন্য, আমার দেশে লবণটা অনেক বেশি আছে, আমরা কমানোর জন্য কি ধরনের প্রোটেকশন আমি তো দেখি না তো টিভিতে কোথাও বা অন্য কোথাও কোথাও। তাহলে বিসিসি তো আমি তো 100 কোটি টাকার বেশি বছরে বিসিসি তে খরচ করছি, কই ফর এনসিডি অনলি। কিন্তু কই জিনিসগুলো কোথায়, এগুলো কাদের কাছে পৌঁছাচ্ছে? এগুলা কি আমি টার্গেট করে যাচ্ছি? যারা যারা ওই যে বললাম ইকুইটি মেইনটেইন করার জন্য যেসব লেভেল গুলাতে আমাকে ইনফরমেশন গুলো মেসেজ গুলো দেওয়া দরকার, ওটা কি আমরা করছি? কোথায় আন্ডার নিউট্রিশনের কথা করবো? ওভারও করতে পারতেছি না, আন্ডারও করতে পারতেছি না। সুতরাং এর মধ্যেই কিছু লোক থাকতে হবে, মনে করেন যে আপনারা আছেন বা আরো যারা আছে, আলিয়া আছে, আপনাদেরকে আমাদেরকে সবাইকে মিলে চেষ্টা করতে হবে যে লেটাস, যদি আমাদেরকে ডাকে কথা বলতে বলে তখন আমরা এটা চেষ্টা করব যে এটা লেটাস মেক ইট প্রপার ফর দিস কান্ট্রি, যে আমরা যখন থাকবো না তখন যেন এটা ম্যানিফেস্টেড হয়। এরকম করে একটা প্ল্যান করা সম্ভব। কিন্তু ওই যে বলি যে আমরা তো মাল্টিপারপাস তো সব, এমন ভাবে জিনিসগুলা এটা হচ্ছে না। আমরা হতাশ, আমি হতাশ, আলিয়া অনেক ও অনেক আশাবাদী আছে, কিন্তু আমি তো পুরা হতাশ। কারণ আমি এগুলোর সাথে গত 15 বছর ধরে আছি। আমি দেখছি যে শুধু গিয়ে বলি এবং যত বলি ওর আমি শত্রু হয়ে যাই, যে এটা বলি কেন, এটা তো না বললেও হইতো। জিনিসটা হচ্ছে যে এটা ওরা শুনতেও চায় না যে এটা করতেছি না, আমি করছি তো, টাকা দেখেন, আমি টাকা তো খরচ হয়েছে। তাহলে এটা টাকা খরচ হয়েছে আর কাজ হয়েছে, জিনিসটাকে আমার কাছে তো অনেক পার্থক্য আছে, বেশ কম আছে। আমি চাই যে উনি যিনি প্রোগ্রাম ম্যানেজার হবেন উনি ঝাঁপাই পড়বেন, উনার দিনে রাতে নির্ঘুম জীবন কাটবে যে বাংলাদেশের জন্য, এনসিডির জন্য কিছু আমি করে যাচ্ছি, যেটা আমার আগের চেয়ে বেশি করে যাচ্ছি, এরপরের জন্য সে আরো বেশি করবে। একটা টিম নিয়ে ঝাঁপাই পড়ে যে একটা কর্মকাণ্ড করার কথা ছিল, যেটা এনসিডি ডিমান্ড করে অ্যাকর্ডিং টু দি বার্ডেন অফ ডিজিজ, তো সেই জিনিসটা কোথায়? আমরা অনেক কিছু করেছি, পিস মিল আপনি বললে সেটা তো বললাম। তো আমাকে যদি বলেন যে আপনি তো পুরা ন্যাশনাল সার্ভে করেছেন, হ্যাঁ করেছি তো, কিন্তু সেটা তো 2010 সালে, এটা তো বসে নেই, এটা তো পরিবর্তিত হচ্ছে। আমরা তো নিউট্রিশনাল ট্রানজিশনে আছি, আমরা ডেমোগ্রাফিক ট্রানজিশনে আছি, আমরা ইকোনমিক ট্রানজিশনে আছি। তাহলে এইসব জায়গাগুলা আর আর মেকিং এ ডিফারেন্ট, তাহলে ওই জায়গাগুলোতে আমাদেরকে অ্যাড্রেস করার চেষ্টা করতে হবে, এবং এটা অসম্ভব ব্যাপার নয়। কিন্তু এটা আমি আমি চাই যে এটাকে করতে গেলে মনে করেন যে পাবলিক প্রাইভেট কে যদি এক জড়ো করে যে একটা অ্যাক্টিভেট করে এনসিটির জন্য ফোকাস করে ফিল্ডে অ্যাক্টিভ রাখবে, এটা করতে গেলেও তো একটা লিডারশিপ দিতে হবে। এটাতে যে কেউ গিয়ে বসে করলেই হবে না। তাই এই জন্য ওই জায়গাগুলা কেমনে সলভ করবে আমি জানি না, এটা অবশ্যই জাতীয়ভাবে এটা সমাধান করার চিন্তা করা উচিত, যে রিলেটিভলি দীর্ঘস্থায়ী এবং অ্যাকাউন্টেবিলিটি বেসড পজিশন হওয়া উচিত যারা প্রোগ্রাম ম্যানেজার ওনাদেরকে, এবং এনসিডিটা হচ্ছে তার মধ্যে সবচেয়ে আগে হওয়া। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার, আপনারা সময় দিয়ে আজকে আলোচনা করার জন্য। আমরা আপনাদের এই আলোচনাটা ডকুমেন্টেশন করে একটা রিপোর্টটা আমরা আপনাদের সাথে শেয়ার করব, এবং মূলত আমরা ছোট জিনিস যোগ করতে চাচ্ছি। আমি ভেবেছিলাম আমি একটা সুযোগ পাবেনি, আমি ছোট্ট একটা জিনিস যোগ করতে চাই। রেজাল ভাই কথাটা যেটা বললেন যে আশাবাদী, আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী, কারণ আমার অভিজ্ঞতা হয়তো একটু ভিন্ন রেজাল ভাইয়ের চাইতে। আমার অভিজ্ঞতা, কারণ আমরা হচ্ছে রিসার্চ অর্গানাইজেশন, আমরা বিভিন্ন সময় গ্লোবাল নিড এবং লোকাল নিডকে ভিত্তি করে আমরা বিভিন্ন প্রবলেম আইডেন্টিফাই করছি, এবং সেটা প্রবলেম সলিউশনের জন্য গভর্নমেন্টের কাছে যতবারই গেছি, আমি আজ পর্যন্ত কিন্তু আমাকে কেউ ফিরিয়ে দেয়নি।
এবং আমরা যতদূর পারছি রিসার্চ, আমাদের কাজ রিসার্চ করে এভিডেন্স তৈরি করে গভর্নমেন্টকে বা অন্য স্টেক হোল্ডারকে দিয়ে দেওয়া। কিন্তু এটা যে সার্ভিসে কিভাবে যাবে বা এটার কন্টিনিউ এভিডেন্সটা কিভাবে ইউজ করবে, এটা কিন্তু আবার তখন সার্ভিস স্টেক হোল্ডার অর্থাৎ গভর্নমেন্ট হচ্ছে প্রধান স্টেক হোল্ডার এখানে, এই জিনিসটা গভর্নমেন্টকে করতে হবে। কিন্তু ওই জায়গাটাতে আমার মনে হয় যে জিনিসটা আমরা বাংলাদেশে এখনো করছি না, সেটা হচ্ছে আমরা কমিউনিটি বেসড চ্যাম্পিয়ন্স তৈরি করছি না। আমি একটু কখনোই মনে করি না যে সব লিডারশিপ গভর্নমেন্ট থেকে আসতে হবে, কেন আসতে হবে এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি গভর্নমেন্টের প্রোগ্রাম, গভর্নমেন্টের সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচার ধরে আমাদের করতে হবে যদি আমরা জনসাধারণের কাছে, ম্যাস পপুলেশনের কাছে পৌঁছাতে চাই। দিস ইজ দ্য অনলি ওয়ে। উই নিড এ স্টেবল সিস্টেম যেটা আজকে কেন আগামী 10 যুগ ধরে কাজ করতে পারবে। এই সিস্টেম হচ্ছে গভর্নমেন্টের হেলথ সিস্টেম। কিন্তু এখানে কেন একটা সোসাইটি হতে হবে? আমাদের এখানে একটা চ্যাম্পিয়ন সোসাইটি তো হতে পারে যারা শুধু টোবাকো কন্ট্রোলের দিকে তাকাবে, গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করবে, অ্যাডভোকেসি করবে, মনিটরিং করবে। আরেকটা প্রোগ্রাম হতে পারে নিউট্রিশন রিহ্যাবিলিটেশনের জন্য, সেটার জন্য করবে, ডায়েটারি হ্যাবিটের জন্য আরেকটা গ্রুপ করবে, আরেকটা গ্রুপ করবে হয়তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে বাড়ানোর জন্য। এইভাবে যদি আমরা ডিফারেন্ট সিভিল সোসাইটি তৈরি করি এবং চ্যাম্পিয়ন্স তৈরি করি, তাহলে কিন্তু এই কাজটা করা সম্ভব গভর্নমেন্টকে সাথে নিয়ে। এখন আমি যদি করি, আমি একটা ফোরাম আজকে এনসিটি কন্ট্রোল ফোরাম, এবং আমি সব কটা এনসিটি একবারে করে ফেলবো, তাহলে কিন্তু কোনোটাই হবে না। সুতরাং আমাদের এক একটা গ্রুপ তৈরি করে, এবং আমি মনে করি যে আপনাদের মতো অর্গানাইজেশন যারা আছে, এরকম আরো অসংখ্য অর্গানাইজেশন আছে, তাদেরকে এক জায়গায় এনে তাদের মধ্যে লিডারশিপ তৈরি করে কয়েকটা গ্রুপে ভাগ হয়ে কিন্তু গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করতে হবে। এবং আমার মনে হয় নেগোসিয়েশন একটা সুফল আছে, এবং এই ব্যাপারে ডোনারদের সাপোর্টও পাওয়া যাবে। আর লাস্ট একটা কথা বলি যে নিউট্রিশন অ্যান্ড এনসিটি, আনফর্চুনেটলি দুটো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু সরকারি প্রোগ্রামে নিউট্রিশনটা একটা গ্রুপ দেখে এবং এনসিটিটা আরেকটা গ্রুপ দেখে। তাই আমি ব্যক্তিগত মনে করি এবং সবসময় বলে থাকি, ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসেস প্রোগ্রামের সবাইকে এনসিটি সম্বন্ধে অত্যন্ত জ্ঞানী হতে হবে, এবং এনসিটি যা করে সেটাও তাদেরকে করতে হবে, এবং এনসিটি প্রোগ্রামকেও নিউট্রিশন সম্বন্ধে অত্যন্ত জ্ঞানী হতে হবে, কিভাবে এনসিটির সাথে এটা ইম্প্যাক্ট করে, এবং নিউট্রিশন গুলাও তাদের প্রোগ্রামে নিয়ে আসতে হবে। অর্থাৎ এই দুজনকে এই কাজটা পাশাপাশি করতে হবে। এখানে আমি বা আমরা এই বলে কোনো কথা নেই, এখানে সবাই আমরা হতে হবে। তো এটাই আমার শেষ বক্তব্য ছিল। ধন্যবাদ। শামীম শেষ করে দেন এবার। আমরা চেষ্টা করছি আপা যে পলিসি গ্যাপ গুলো নিয়ে আলাপ করা এবং আমাদের ভিতরে কিভাবে সিনক্রোনাইজ করা যায়। তো আজকে আমরা শেষ করব। শেষ করার আগে রেদওয়ান স্যার এবং আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বাংলাদেশ নন কমিউনিকেবল ডিজিজ ফোরাম নামে একটি ফোরাম দিয়ে কাজ করছি। এটি দেশি ফোরাম। আমি জানি যে আপনারও একটি ফোরাম, ইন্টারন্যাশনাল ফোরাম আছে। আমরা আগ্রহী আপনার সাথে কাজ করার। আমি রেদওয়ান স্যার এবং আপা আপনাকে আমাদের ফোরামের মেম্বারশিপটা দিব। আপনারা আমাদের সাথে একটু কাজ করলেন, জাতীয় পর্যায়ে আমরা হয়তো কিছু কাজ অ্যাডভোকেসিতে করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ।